আজ ইউনিভার্সিটির প্রথম দিন। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভার্সিটিতে ঢুকছি আর ভাবছি, নায়িকারা এই গেটেই ফার্স্ট দিন ইউনিভার্সিটিতে এসে নায়কের সাথে ধাক্কা খায়। আচ্ছা, তারা গেটে এসেই ধাক্কা খায় কেন? রাস্তায় ধাক্কা খায় না কেন? দূর, আমিও না, কি উল্টাপাল্টা চিন্তা করছি। রাস্তায় কিভাবে ধাক্কা খাবে? রাস্তায় তো তারা গাড়িতে থাকে। তবে এটা হতে পারে, রাস্তার ডান দিক থেকে আসা নায়িকার গাড়ি রাস্তার বাম দিক থেকে আসা নায়কের গাড়ির সাথে ধাক্কা খায়। তাহলে কেমন হয়? না, তাহলে তো অ্যাক্সিডেন্ট করে নায়ক নায়িকা দুজনেই উপরে চলে যাবে। না, লাস্ট টাইমে দুজনেই ব্রেক করে ফেলবে। এটা ঠিক আছে, কিন্তু ইউনিভার্সিটির সামনের রাস্তাটা তো ওয়ান ওয়ে না। ধ্যাত, সব পরিকল্পনাই জলে হাবুডুবু খেলো। আচ্ছা, কোনো তৃষ্ণার্ত ব্যক্তি যদি জলে হাবুডুবু খেয়ে পানি খায়, তাহলে কি তার তৃষ্ণা মিটবে? চিন্তার সাথে আমার বিচ্ছেদ ঘটলো ফোনের শব্দে। ব্যাগ থেকে ফোন হাতে নিয়ে দেখি নীরার কল। ফোনটা রিসিভ করে কানে দিয়ে বললাম, হ্যালো নীরা। এই, তুই কোথায় রে? এই তো ভার্সিটিতে ঢুকেছি, তুই কোথায়? আমি গেট বরাবর মাঠের মধ্যে। তুই সোজা হেঁটে এলেই দেখতে পাবি। ওকে, আসছি বলেই আমি মাঠের দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা গিয়ে সামনে তাকাতেই দেখি নীরা দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। কাছে গিয়ে দুজনেই দুজনকে জানু বলে জড়িয়ে ধরলাম। এক সপ্তাহ আগে আমি আর নীরা একসাথে ইউনিভার্সিটিতে এসে ভর্তি হই। তারপর আর আমাদের দেখা হয়নি, যদিও ফোনে কথা হয়েছে। নীরা আমাকে ছেড়ে বলল, চল 302-এ ফার্স্ট ক্লাস। আমি হেসে ছোট করে উত্তর দিয়েই হাঁটা শুরু করি। তারপর 302 নং রুম খুঁজে বের করে ক্লাসে চলে যাই। এভাবে সবগুলো ক্লাস করি। যেহেতু আজকে প্রথম দিন, তাই পরিচয় আর বইয়ের নামগুলো দিয়েই ছুটি হয়ে গেল। ছুটির পর দুই বান্ধবী মিলে বই কিনে বাসায় গেলাম। যেহেতু আমি বই পোকা, তাই আর দেরি না করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পরই বই নিয়ে বসে পড়লাম। নতুন বই খুলতেই সেই সুগন্ধ, আহা কি সুগন্ধ! ইচ্ছে করছে বইগুলো খেয়ে ফেলতে। আচ্ছা, বেশি সুগন্ধি জিনিস খেতে ইচ্ছা করে কেন? সকালে ক্লাস করাটা আমার সব থেকে অপছন্দের, কিন্তু ভাগ্য খারাপ, আমার স্কুল কলেজ সবই ছিল সকালে। তার থেকেও বেশি কষ্টের বিষয় হলো ইউনিভার্সিটিতেও সকালে ক্লাস। একরাশ বিরক্ত আর কষ্ট নিয়ে রেডি হয়ে গেলাম ভার্সিটিতে। গেট দিয়ে ঢুকতেই দেখি মাঠের মধ্যে অনেক স্টুডেন্ট গোল করে জড়ো হয়ে কি জানি দেখছে। আর একটু সামনে যাওয়ার পর দেখলাম নীরাও দাঁড়িয়ে আছে। আমি নীরার কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলাম, এই সকালে ক্লাসে না গিয়ে এখানে কি করছিস সবাই? নীরা আমার দিকে তাকিয়ে কিছুটা ফিসফিসিয়ে বলল, অন্য ইউনিভার্সিটির একটা ছেলে আমাদের ইউনিভার্সিটির একটা আপুকে প্রপোজ করে, আর আপুটি রিজেক্ট করে চলে আসতে গেলে ছেলেটা আপুটির হাত ধরে আপুটিকে অনেক বাজে কথা বলছিল। ঠিক তখনই অরণ্য ভাইয়া ইউনিভার্সিটিতে ঢুকছিল। গেটের সামনে এই দৃশ্য দেখে অরণ্য ভাইয়া রেগে গিয়ে তাকে ধরে ইউনিভার্সিটির মাঠে এনে ইচ্ছে মতো মারে, আর আপুটির কাছে মাপ চাওয়ায়। অরণ্য ভাইয়াকে এখনো পর্যন্ত না দেখলেও তার সম্পর্কে অনেক শুনেছি। সে নাকি এই ইউনিভার্সিটির মোস্ট ব্রিলিয়ান্ট হ্যান্ডসাম স্টুডেন্ট, কিন্তু সে অনেক রাগী, তাই মেয়েরাই ভয়ে তাকে প্রপোজ করতে পারে না। আর কোনো মেয়ে অনেক সাহস করে অন্য কারোর মাধ্যমে প্রপোজ করলেও অরণ্য ভাইয়া ডাইরেক্ট রিজেক্ট করে দেয়। তার মতে মেয়ে মানে প্যারা, এদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। যদিও আনিশা আপু আর মিথি আপু অরণ্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। তার কারণ হলো আনিশা আপু অরণ্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আশিক ভাইয়ার যমজ বোন। তাছাড়াও আনিশা আপু অরণ্য ভাইয়ার আরেক বেস্ট ফ্রেন্ড ঈশান ভাইয়ার গার্লফ্রেন্ড, আর মিথি আপু হচ্ছে আনিশা আপুর বেস্ট ফ্রেন্ড, তাই তাদেরও ফ্রেন্ড প্লাস আশিক ভাইয়ার গার্লফ্রেন্ড। ভিড়ের জন্য সামনের কিছুই দেখা যাচ্ছে না। শুধু এটুকুই দেখলাম, একটা ছেলে মাঠের মধ্যে বসে আছে, গালে রক্ত জমাট বেঁধে কালশিটে হয়ে আছে, নাক দিয়ে রক্ত পড়ছে। রক্ত, মারামারি, ঝগড়া, এগুলো আমি খুব ভয় পাই, তাই আর দেখতে পারলাম না। এদিকে ক্লাস টাইমও হয়ে গেছে, তাই নীরাকে টেনে নিয়ে ক্লাসে চলে আসলাম। সকালে প্রথম সারির জানালার পাশের সিটে বসতে পেরে খুবই খুশি হয়েছিলাম। জানালা দিয়ে হাসা হালকা মৃদু ঠান্ডা বাতাস সেই লাগছিল। কিন্তু সেই ভালো লাগাটা উড়ে গেল এই মধ্যবয়স্ক প্রফেসরের জন্য। তার মিনমিন করে বলা কোনো কথাই আমি ভালো করে বুঝতে পারছি না। তাও বিরক্ত নিয়ে বসে বসে বুঝার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তেমন কোনো লাভ হলো না। 45 মিনিট পরে উনি 100টা কথা বললেও আমি মনে হয় গুনে গুনে 20 থেকে 25টা কথা বুঝেছি। স্যার ক্লাস থেকে বের হয়ে গেলে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। জানালা দিয়ে বাইরে দেখছিলাম, আমার সামনে বই খোলা। নীরা তার বয়ফ্রেন্ডকে মেসেজ দিচ্ছিল। কিছুক্ষণ পর নীরা আমাকে ডেকে দাঁড়াতে বলল। আমি মনে করলাম ক্লাসে স্যার এসেছে, তাই দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখি 3জন ছেলে আর 2জন মেয়ে। তাদের মধ্যে একজন ছেলেকে দেখে আমার চোখ আটকে যায়। ছেলেটি চকলেট কালারের শার্ট পরেছে, হাত কোনোই পর্যন্ত ভাঁজ করা, সাথে অফ হোয়াইট কালারের জিন্স প্যান্ট পরা, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি।
সিল্কি ৩-৪ ইঞ্চি লম্বা চুল, জিম করা বডি। আমি এক নজরে ছেলেটির দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। তাকে দেখায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমার আশেপাশে কি হচ্ছে তাতে আমার কোনো হেলদোল নেই। হঠাৎ ছেলেটি আমার সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস, আমি বসতে বলেছি। আমার খেয়াল ফিরতেই আমি আশেপাশে তাকিয়ে দেখি সবাই বসে আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। আমি লজ্জা পেয়ে বসে বইয়ের দিকে তাকিয়ে রইলাম, আর ওনার দিকে তাকাইনি। তারপর ছেলেটি বলল, তোমাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে চেনো না, চেনার কথাও না, যেহেতু তোমরা নতুন। আমি আরিয়ান চৌধুরী অরণ্য, তোমাদের সিনিয়র। আর এ হলো। তারপর এক এক করে আশিক ভাইয়া, ঈশান ভাইয়া, আনিশা আপু, মিথি আপু তাদের পরিচয় দিল। তোমাদের নবীনবরণ আর এক সপ্তাহ পর। সো নবীনবরণে তোমরা যেটাতে নাম দিতে চাও তা আনিকা আর আশিকের কাছে কালকের মধ্যে দিয়ে দিবে। যেহেতু টাইম কম, রিহার্সেল কালকে থেকে শুরু হবে, তাই কালকের পর আর নাম নেওয়া হবে না। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ভাইয়া। তাহলে এবার শোনো কালকে সকালের ঘটনা। সবাই না দেখলেও শুনেছো নিশ্চয়ই। বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে বলছি। তোমরা মনে করো না শুধু ইউনিভার্সিটির মধ্যে কিছু করলেই তোমাদের শাস্তি দেওয়া হবে আর বাইরে যা ইচ্ছা তা করে বেড়াতে পারবে। তোমাদের কেউ কিছু বলবে না। ইউনিভার্সিটি কিংবা তার বাইরে যদি তোমরা কোনো অপরাধ করো আর তা যদি আমার কানে আসে তাহলে কি হবে বুঝতেই পারছো। আর মেয়েরাও এটা মনে করো না যে তোমরা মেয়ে বলে সব দোষ ক্ষমা করে দেওয়া হবে। অপরাধ যেই করো শাস্তি তাকে পেতেই হবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ভাইয়া। আমি লজ্জায় আর মাথা তুলে দেখিনি। এতক্ষণ মাথা নিচু করেই বইয়ের দিকে তাকিয়ে ভাইয়ার কথা শুনছিলাম, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। হঠাৎ করে অরণ্য ভাইয়া আমার সামনে এসে বলল, এই যে মিস বিদ্যাসাগরিকা, তুমি কি শুনছো আমি কি বলছি? আমি মাথা নিচু করে চোখ হালকা উপরে তুলে তাকিয়ে দেখি অরণ্য ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাইয়াকে দেখে থপ করে দাঁড়িয়ে মাথাটা নিচু করে বললাম, হ্যাঁ ভাইয়া শুনেছি। ভাইয়া আর কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে চলে গেল। অরণ্য ভাইয়ারা ক্লাস থেকে চলে গেলেই ক্লাসে স্যার ঢুকে। টানা 2টো ক্লাস শেষে আমি আর নীরা রেস্টুরেন্টে খাচ্ছিলাম। তখন নীরা দাঁত কিলিয়ে বলল, কিরে, প্রথম দেখায় অরণ্য ভাইয়ার জন্য ফিদা হয়ে গেলি? বার্গারটা মুখের সামনে ধরে তাতে স্থির দৃষ্টি রেখে আমি বললাম, মোটেই না। নীরা চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে এমন করে তাকিয়ে কি দেখছিলি? আমি বার্গার চিবাতে চিবাতে ভাব নিয়ে বললাম, দেখছিলাম না, ভাবছিলাম। নীরা এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি? আমি ওর দিকে তাকিয়ে মুখে দুঃখী দুঃখী ভাব এনে বললাম, উনি ছেলে হওয়াতে কতগুলো কবি জন্মের আগেই মরে গেল। মানে? আমি বিজ্ঞদের মতো করে বলতে শুরু করলাম, ভেবে দেখ, উনি যদি ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে দেখতে কত সুন্দরী হতো। দুধে আলতা গায়ের রং, চিকন গোলাপি ঠোঁট, কোমর পর্যন্ত লম্বা কালো সিল্কি চুল। আহা, আমি তো ভেবেই প্রেমে পড়ে যাচ্ছি। কত ছেলে তখন ওনার প্রেমে পাগল হয়ে কবি হয়ে যেত, কিন্তু উনি ছেলে হয়ে সেই কবিগুলোকে জন্মই নিতে দিলেন না। তবে হ্যাঁ, উনি যদি মিষ্টি স্বভাবের ছেলে হতো তাহলে ও মেয়েরা ওনাকে নিয়ে অনেক কবিতা লিখত, কিন্তু উনি তো একটু 19-20 হলেই শুকনো মরিচের মতো রাগে লাল হয়ে যায়, তাই ওনাকে নিয়ে কেউ লেখার সাহসী পায় না। শুকনো মরিচ বলে কথা, ওনার এই সুন্দর হওয়াটা ওনার রাগের জন্য ওয়েস্ট হয়ে গেছে। উনি ছোটবেলাতে মধু না খেয়ে মেবি শুকনো মরিচ খেয়েছিলেন। আমি বার্গারের দিকে তাকিয়ে বার্গার খেতে খেতেই কথাগুলো বলছিলাম, আর এখন কথাগুলো বলা শেষ করে নীরার দিকে তাকাতেই দেখি ও আমার মাথার উপরের দিকে ভীতু চোখে তাকিয়ে আছে। আমি ভ্রুকুচকে নীরাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এমন করে ভূত দেখার মতো তাকিয়ে কি দেখছিস? নীরা মুখে কিছু না বলে আমাকে ইশারায় পিছনে তাকাতে বলে। আমি পেছনে তাকিয়ে যা দেখলাম তা ভূতের থেকেও বেশি ভয়ানক ছিল আমার জন্য। অরণ্য ভাইয়া আমার পিছনে 3 ফুট লম্বা দেয়ালের উপরে দাঁড়িয়ে আছে, চোখ দুটো শুকনো মরিচের মতো লাল। আসলে আমি আর নীরা ঠিক করি যেদিন আগে আগে ছুটি হয়ে যাবে সেদিন ভার্সিটির আশেপাশে একটা একটা করে জায়গায় যাব। তাই আজকে আমরা ভার্সিটির পাশের এই রেস্টুরেন্টে খেতে এসেছি। আর এই রেস্টুরেন্টের প্রতিটি টেবিলের চারিদিকে 3 ফুট লম্বা দেয়াল দিয়ে ঘেরা। তাই আমরা দেখিনি যে আমাদের পিছনের টেবিলে অরণ্য ভাইয়ারা ছিল, আর উনি আমার কথাগুলো শুনে কে তার সম্পর্কে এই কথাগুলো বলছে তা দেখার জন্য দাঁড়িয়ে যায়। আর তা দেখে নীরার মুখও হা হয়ে যায়। আমি অরণ্য ভাইয়াকে দেখে দাঁড়িয়ে মাথা নিচু করে ভয়ে ভয়ে তোতলাতে বললাম, সরি ভাইয়া। আরে তুমি সরি বলছো কেন? সরি তো আমার বলা দরকার। আফটার অল আমার জন্য এতগুলো কবি জন্মের আগেই মরে গেল। আমাকে তো ফাঁসিতে ঝুলানো উচিত। না না, আমাকে তো আরও ভয়ানক কোনো শাস্তি দেওয়া দরকার। আচ্ছা তুমিই বলো, কোন ভয়ানক শাস্তিটা আমার পাওয়া উচিত? আমি বুঝে গেলাম আজ আর আমার রক্ষে নেই। আমি কাঁদো কাঁদো চোখ করে ভাইয়ার দিকে তাকালাম।
আমার কাদো কাদো মুখ দেখে মিথি আপু অরণ্য ভাইয়াকে বললেন, কি করছিস অরণ্য? মেয়েটা তো কেঁদে দিবে। ও কাঁদবে কেন? আমাকে এই আরিয়ান চৌধুরী অরণ্যকে নিয়ে এত বড় একটা গবেষণা করে ফেললো, ওকে তো নোবেল পুরস্কার দেওয়া দরকার। আর যাই বলিস অরণ্য, ও কিন্তু তোর মেরুপটার সেই বর্ণনা দিয়েছে, আমি তো শুনেই প্রেমে পড়ে গেলাম। এখন কিন্তু আমারও সেই আফসোস হচ্ছে, ইস তুই যদি মেয়ে হতি তাহলে আমি কত সুন্দরী একটা বউ পেতাম। এই পেতনিকে রেখে অরণ্যাকে নিয়েই ভেগে যেতাম। কি আমি পেতনি? বলেই ঈশান ভাইয়াকে মারতে শুরু করে। আর ঈশান ভাইয়া তখন কানে ধরে বলল, সরি সরি, তুমি আমার না না না, তুমি আমার পরি। তোর নিক নেমটাও কিন্তু দারুণ হয়েছে, শুকনো মরিচ। বলেই আশিক ভাইয়া তার সবগুলো দাঁত বের করে হেসে দিল। আশিক ভাইয়ের দেখা দেখি মিথি আপু, আনিশা আপু, ঈশান ভাইয়াও হেসে দিল। আর আমি একটু শুকনো ঢোক গিলে অরণ্য ভাইয়ার দিকে তাকাতেই উনি বলল, তুমি একটা না দুটো প্রাইজ পাবে, তার আগে তোমরা দুজন এই টেবিলে এসে বসো। এটা বলি অরণ্য ভাইয়া বসতে বসতে একটু জোরে ডাকলো। সুমন। সাথে সাথে রোগা পাতলা শ্যাম বর্ণের একজন ওয়েটার প্রায় দৌড়ে অরণ্য ভাইয়াদের টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বলল। জি ভাইয়া। অরণ্য ভাইয়া আমাদের টেবিলের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই টেবিলের খাবারগুলো এই টেবিলে নিয়ে আসো। জি ভাইয়া। বলে এই সুমন নামের ছেলেটা আমাদের টেবিলের সব খাবার অরণ্য ভাইয়াদের টেবিলে নিয়ে রাখলো। আমি এখনো হাদার মতো দাঁড়িয়ে আছি। একটু পর অরণ্য ভাইয়া ধমকে বললেন, কি বললাম, কাম ফাস্ট। ভাইয়ার ধমক শুনে আমি আর নীরা তাড়াতাড়ি অরণ্য ভাইয়াদের টেবিলের পাশে গিয়ে দাঁড়াই। কোথায় বসবো বুঝতে পারছি না। দুই পাশে চারজন করে বসার সোফা সেট। এক পাশে সোফাতে ঈশান ভাইয়া, আনিশা আপু, মিথি আপু বসা। আর অন্য পাশে সোফাতে আশিক ভাইয়া আর অরণ্য ভাইয়া। নীরা ফট করে মিথি আপুর পাশে বসে পড়লো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে নীরাকে বকছি আর ভাবছি কোথায় বসবো। যদিও অরণ্য ভাইয়ার পাশে দুজনের বসার মতো জায়গা আছে, কিন্তু ওনার পাশে বসার সাহস পাচ্ছি না। উনি তো আমাকে বলেনি ওনার পাশে বসতে। বসলে যদি বকা দেয়, এই টেবিলে আর বসার জায়গাও নেই। কি করি? অরণ্য ভাইয়া আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, বসো। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কোথায় বসবো? এখানে দুজনের বসার সিট খালি থাকতেও তুমি আমাকে আস্ক করছো কোথায় বসবে। আমি আর কিছু না বলে অরণ্য ভাইয়ার পাশে অনেকটা দূরত্ব রেখে বসে পড়লাম। অরণ্য ভাইয়া আমার দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলল, আর একটু সরে বসো। আমি আরেকটু সরে বসলাম। এখন আমি একেবারেই কর্নারে বসে আছি, আর একটু সরলেই পড়ে যাব এমন একটা অবস্থা। অরণ্য ভাইয়া একটা ছোট নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, তুমি কোন ক্লাসে পড়ো? আমি অবাক হয়ে গেলাম অরণ্য ভাইয়ার কথা শুনে। কয়েক ঘন্টা আগে উনি ক্লাসে আমার সাথে কথা বলেছে, আর এখন উনি আমাকে জিজ্ঞেস করছে আমি কোন ক্লাসে পড়ি। উনি নাকি পুরো ইউনিভার্সিটির সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর ওনার আইকিউ এর এই অবস্থা ফার্স্ট ইয়ারে। আমি উত্তর দিলাম। তারপর নীরার দিকে তাকাতেই দেখি নীরা হাসছে। পাশে দেখি মিথি আপুও হাসছে। একে একে আনিশা আপু, ঈশান ভাইয়া, আশিক ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সবাই নিঃশব্দে হাসছে। কি ব্যাপার, সবাই হাসছে কেন? ও বুঝেছি, অরণ্য ভাইয়ার এমন আইকিউর অবস্থা দেখে। মনে মনে আমিও হেসে দিলাম। হাসি থামিয়ে আনিশা আপু বলে উঠল, নিজুম, তুমি তো অনেক কিউট একটা মেয়ে, একদম গল্পের নায়িকাদের মতো সহজ সরল সুন্দরী। আনিশা আপুর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আপু আমার নাম জানলো কিভাবে? ক্লাসে তো আমার পরিচয় দেইনি। তাহলে? পাশ থেকে ঈশান ভাইয়া বলে উঠল, ঠিক বলেছিস। তারপর অরণ্য ভাইয়ার দিকে তাকিয়ে তার ধবধবে সাদা দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলল, গুড লাক দোস্ত। অরণ্য ভাইয়া ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, তোর শ্বশুরবাড়ি যাব আমি। ঈশান ভাইয়া ডান হাতে ডান কান ধরে বলল, প্লিজ না দোস্ত। ঈশান ভাইয়ার কাণ্ড দেখে সবাই হেসে দিল, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে। অরণ্য ভাইয়া আনিশা আপুদের বাড়ি গেলে কি হবে? কিন্তু প্রশ্নটা আর জিজ্ঞেস করিনি। প্রথম দিনের দেখায় সিনিয়রদের পার্সোনাল ব্যাপারে কোয়েশ্চেন করা ঠিক হবে না। অরণ্য ভাইয়া এবার আমার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে এইদিকে সরে বসো, না হলে পরে কোমর ভেঙে ফেলবে। পরে কিন্তু তোমার বাবা মেয়ের জামাই খুঁজে পাবে না। যাক, দেখে পাথর গোল হয়ে যায়, সামান্য কোমর ভাঙার জন্য তার বরের অভাব হবে না। কথাটা বলিয়ে আশিক ভাইয়া অরণ্য ভাইয়ার দিকে চেয়ে ঠোঁট দুটো প্রসারিত করে একটা মিষ্টি হাসি দিল। ঠিক তখনই অরণ্য ভাইয়ার ফোনে কল আসে। কলটা রিসিভ করে অরণ্য ভাইয়া বলে, রাতুল বল। ও পাশ থেকে রাতুল কি বলল শোনা যায়নি, কিন্তু তা শুনে রাগে অরণ্য ভাইয়ার চোখ মুখ লাল হয়ে যায়। উনি রাগে দাঁত কটমট করে বলল, কি? ওর এত বড় সাহস? আমি আসছি। কল কাটতেই ঈশান ভাইয়া জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে?
ওই দিনের ওই ছেলে কিছু ছেলেপেলে নিয়ে এসে নাকি ইউনিভার্সিটির সামনে গ্যাঞ্জাম করছে। শোন ঈশান, তুই ওদের সাবধানে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর। আমি আর আশিক যাচ্ছি ইউনিভার্সিটিতে। অরণ্য ভাইয়া কথাটা বলেই আশিক ভাইয়ার সাথে চলে গেল। চারিদিকে বিভিন্ন গাছ, গাছে গাছে রং বেরঙের ফুল, সরু হাঁটার রাস্তা, রাস্তার দুপাশে একটু দূরে দূরে বসার জন্য বেঞ্চ। সেই বেঞ্চগুলোর একটা বেঞ্চে কোলের উপরে ব্যাগ আর ব্যাগের উপরে বই রেখে শরৎচন্দ্রের পরিণীতা গল্পটা বসে বসে পড়ছি আমি। পাশেই গাল ফুলিয়ে বসে আছে নীরা। কাল রাত থেকেই তার মন ভালো না। কারণটা আমার অজানা না। কলেজে থাকতেও প্রতিটা প্রোগ্রামের আগে ওর এমন গাল ফুলানো দেখতে হয়েছে। আসলে নীরা অনেক সুন্দর নাচতে পারে, কিন্তু দীপ ভাইয়া মানে নীরার বয়ফ্রেন্ড আর আমার একমাত্র মামাতো ভাই তাকে কোনো অনুষ্ঠানেই নাচতে দেয় না। তাই ওর এই গাল ফুলিয়ে চুপচাপ বসে থাকা। অবশ্য এতে আমার ভালোই হয়েছে, শান্তিতে গল্পটা পড়তে পারছি। কিন্তু আমার শান্তিতে বই পড়া আর হলো না। হঠাৎ নীরা আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, কেন যে আমি তোর এই বদ অসভ্য ভাইটার সাথে রিলেশন করতে গেলাম? নীরা আকাশের দিকে তাকিয়েই আবার বলল, তোর বদ ভাই মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে পটিয়েছে। নীরা এবার আমার দিকে তাকিয়ে ভ্রুসহ কপাল কুচকে রাগি রাগি মুখ করে জিজ্ঞেস করলো, তুই কি আমার কথা শুনছিস? আমি আমার বই পড়তে পড়তে ছোট করে উত্তর দিলাম। নীরা এক টান দিয়ে আমার কোল থেকে বইটা নিয়ে বলল, এই এক গল্প তুই আর কতবার পড়বি বলতো? এবার এটা রেখে আমার কথা শোন। আমি নীরার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বললাম, তোর এই এক বকবক সেই কলেজ লাইফ থেকে শুনে আসছি, আমার বই দে এবার। বলেই আমি ওর হাত থেকে বইটা নিতে নিলেই ও হাত উঁচিয়ে বলল, না, দিব না। দে বলছি। বলেও আমি এক হাত উঁচিয়ে নীরার হাত থেকে বই নিতে নিলাম। ঠিক তখনই পিছন থেকে কেউ জিজ্ঞেস করলো, এইখানে কি করছো তোমরা? আমি পিছনে তাকিয়ে দেখি অরণ্য ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি মাথা নিচু করে দাঁড়িয়ে যাই। অরণ্য ভাইয়া ধমক দিয়ে আবার জিজ্ঞেস করলো, কি হলো, কথা কানে যাচ্ছে না? রিহার্সেল না করে এখানে কি করছো? ওনার কথা শুনে আমি মনে মনে ভাবতে থাকি, উনি নাকি ইউনিভার্সিটির সব থেকে ভালো স্টুডেন্ট, আর ওনার মাথায় এতটুকু বুদ্ধি নেই এটা বোঝার যে আমরা কিছুতেই নাম দেইনি, তাই রিহার্সালও করছি না। মনে হয় উনি মুখস্থ বিদ্যায় খুব ভালো, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই। ইস, আমার যদি এমন ফটোকপি মেমোরি হতো কত ভালোই না হতো। সব সাবজেক্টে 90+ মার্ক। ভার্সিটি, বাসায়, আত্মীয় স্বজন সব জায়গায় সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ হতো। ভাবতে কত সুখ সুখ লাগে। এসব চিন্তা ভাবনা আপাতত একপাশে রেখে আমি অরণ্য ভাইয়াকে বললাম, ভাইয়া আমরা কোনো কিছুতেই নাম দেইনি। কেন? ভাইয়া আমার ফ্যামিলি থেকে না করে দিয়েছে। নীরা কথা বলা শেষ হলে আমার দিকে তাকিয়ে অরণ্য ভাইয়া জিজ্ঞেস করলো, আর তোমার কি প্রবলেম? আমি আমতা আমতা করে বললাম, ভাইয়া আমি কিছু পারি না। আমার কথা শুনে অরণ্য ভাইয়া ভ্রুকুচকে অবাক কণ্ঠে বলল, পারো না মানে? আমি তো জানি তুমি ভালো গান করো। অরণ্য ভাইয়ার কথা শুনে আমি অবাকের চরম সীমায় গিয়ে পৌঁছাই। বিস্মিত চোখে আমি ওনার দিকে তাকালাম। উনি কিভাবে জানলো আমি অনেক ভালো গান গাই? আমার ফ্যামিলি মেম্বার আর নীরা ছাড়া কেউই তো জানে না যে আমি গান করি। শুধু ইউনিভার্সিটি কেন, স্কুল কলেজের কেউই জানতো না। তাহলে উনি জানলো কিভাবে? অরণ্য ভাইয়ার কথায় আমার ধ্যান ভাঙে। অরণ্য ভাইয়া থমকে প্রশ্ন করলো, এই মেয়ে কথা বলছো না কেন? আমি মাথা নিচু করে বললাম, ভাইয়া আসলে আমি অনেক মানুষের মাঝে গান গাইতে পারি না, অস্বস্তি লাগে তাই নাম দেইনি। অরণ্য ভাইয়া আমাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগে একটা শুকনো ফর্সা মোটামুটি লম্বা ছেলে এসে অরণ্য ভাইয়ার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে অরণ্য ভাইয়াকে বলল, ভাই ভিসি স্যার আপনাকে ডাকে। দূর, ডাকার আর সময় পেল না বলে এক নজর আমার দিকে তাকিয়ে আর কোনো কথা না বলে বড় বড় পা ফেলে চলে গেল। পিছু পিছু সেই ছেলেটাও আবার দৌড় লাগালো। আমি ধপাস করে বেঞ্চে বসে পড়লাম। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে বোতলের অর্ধেক পানি খেয়ে ফেললাম। নীরা আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করলো, অরণ্য ভাইয়া কিভাবে জানলো যে তুই গান গাইতে পারিস? আমিও তাই ভাবছি। দুই বান্ধবী মিলে চিন্তা করতে লাগলাম, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলাম না। রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে নীরার সাথে মেসেঞ্জারে কথা বলছিলাম। কথা বলা শেষ ঠিক তখনই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নাম অপদার্থ তুমি। নামটা দেখে প্রচুর হাসি পেল, আর মনে একটা প্রশ্নও জাগলো, আচ্ছা এই আইডির মালিক ঠিক কাকে অপদার্থ বলল? যেহেতু সে লিখেছে অপদার্থ তুমি, তার মানে সে নিজে অপদার্থ না। তার জিএফ বিএফ নাকি অন্য কাউকে বলেছে, নাকি যাদের রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের বলেছে? মা, তাহলে তো আমাকেও এই আইডির মালিক অপদার্থ বলেছে। ছি ছি ছি। আচ্ছা, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বকাবকি করব।
না থাক, যেহেতু আমি সঠিক জানি না উনি কাকে অপদার্থ বলেছে, তাই বকাবকি করা ভালো কাজ হবে না। তাহলে কি অ্যাকসেপ্ট করে জিজ্ঞেস করবো উনিকে? না থাক, এসব ফেক আইডিগুলোর সাথে কথা না বলাই ভালো। বাট খুব জানতে ইচ্ছা করছে এই আইডির মালিকটা কেমন কেমন মানুষ হওয়ার সম্ভাবনা বেশি। কোনো গম্ভীর মধ্যবয়স্ক ম্যাথ টিচার? এই টিচাররাই অপদার্থ ওয়ার্ডটা বেশি ইউজ করে। মধ্যবয়স্ক একটা লোক, রাগি রাগি দুটো চোখ, কল্পনা করতে গিয়ে এক জোড়া রাগি চোখ কল্পনাতে ভেসে উঠল। আমার দেখা পৃথিবীর সবচেয়ে রাগি চোখ। আচ্ছা, ওনারও নিশ্চয়ই ফেসবুক আইডি আছে, সার্চ দিয়ে দেখি তো ওনার কোনো হাসি খুশি পিক পাই কিনা। আরিয়ান চৌধুরী অরণ্য লিখে সার্চ দিলাম, 19টা আইডি আসলো। পুরো 35 মিনিট ধরে 17টা আইডির A to Z চেক করলাম, কিন্তু ওনার আইডি পেলাম না। বাকি দুটো আইডি লক করা। লক আইডি দুটোর উপর এখন বিরক্ত লাগছে, চরম বিরক্ত লাগছে। দূর, আমার 35টা মিনিটই লস হলো, কাজের কাজ কিছুই হলো না। ঘোরার ডিম, কে এমন আছে এই আইডিতে যে লক করে রাখতে হবে? যত সব, এসব পাবলিকরে ধরে তেলাপোকার জুস খাইয়ে মারা উচিত। আচ্ছা, তেলাপোকার জুস খেলে কি কেউ মরে যাবে? তেলাপোকার জুস জিনিসটা কল্পনা করতেই গা গুলিয়ে গেল। ছি ছি ছি, কি বিশ্রী কি বিশ্রী। না, এসব বাজে বাজে চিন্তা বাদ দিয়ে এখন ঘুমাই বলে এই ঠাস করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লাম। তখন মনে হলো লাইট তো অফ করা হয়নি, আলোতে ঘুমাতে পারি না। কেন যে এসির মতো সুইচেরও রিমোট নেই? ঘোরার ডিম, ভাল লাগে না আর। কেন যে কার্টুনের পেতনি হলাম না? কার্টুনের পেতনিরা কি সুন্দর নিজেদের ইচ্ছা মতো নিজেদের হাত ছোট বড় করতে পারে। এসে আমিও যদি করতে পারতাম, তাহলে আর উঠে উঠে লাইট অফ করতে হতো না, শুয়ে শুয়ে হাত লম্বা করে লাইট অফ করে দিতাম। বাট পেতনি হলে তো আরেক ঝামেলা, কাঁচা মাছ খেতে হবে। আমার তো ভাজা মাছই খেতে ইচ্ছে করে না, আর কাঁচা মাছ, ছি, পচা গন্ধ। না না, আর চিন্তা না করে উঠে লাইট অফ করে ঘুমাই। এইসব চিন্তা করে কোনো লাভ নেই, শুধু শুধু ঘুমের দেরি। উঠে লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। আজকে নবীন বরণ, নীরা শাড়ি পরে যাবে, কিন্তু আমি শাড়ি পরবো না। নীরা অনেকক্ষণ এটা নিয়ে কালকে বকবক করেছে, কিন্তু আমি পরবো না মানে না। কোনো জায়গাতে শাড়ি পরে যাওয়া মানে একটা উটকো ঝামেলার সঙ্গে করে নিয়ে যাওয়া। জোরে হাঁটা যাবে না, সবসময় খেয়াল রাখতে হবে শাড়ি ঠিক আছে কিনা, পিঠ দেখা যাচ্ছে কিনা, পেট দেখা যাচ্ছে কিনা, কোমর দেখা যাচ্ছে কিনা, কুচি ঠিক আছে কিনা। উফ, তার উপরে গরম তো আছেই, তাই একটা পিঙ্ক কালারের চুড়িদার পরলাম। কানে লম্বা দুল, বাঁদিকে সিটি করে পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো ছাড়া। ব্যাস, আমি রেডি। আয়নায় শেষবারের মতো দেখে নিলাম সব ঠিকঠাক আছে নাকি। নিচে নামতে নামতে মাকে ডেকে বললাম, মা কোথায় তুমি? আমি বের হয়ে যাচ্ছি তো। আসছি। বলেই মা রান্নাঘর থেকে বের হয়ে আমার কাছে এসে আমাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে কপাল কুঁচকে বলল, এই, তুই কি ক্লাস করতে যাচ্ছিস? ক্লাস করতে যাব কেন? তোমাকে না কালকে বললাম আজকে কলেজে নবীনবরণের অনুষ্ঠান, সেখানে যাচ্ছি। তাহলে এইভাবে যাচ্ছিস কেন? সব মেয়েরা কত সুন্দর করে সেজে গুজে যাবে, আর তুই? মাকে আর কিছু বলতে না দিয়ে আমি বললাম, ওহ মা, আমি কি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি নাকি যে সেজেগুজে যেতে হবে? এ কেমন কথা? মানুষ কি শুধু বিয়ের অনুষ্ঠানেই সাজে? ওহ মা, দেরি হয়ে যাচ্ছে, এখন আমি যাই, বাই বলেই দরজার দিকে হাঁটা শুরু করলাম। মা পিছন থেকে একটু জোরেই বলল, সাবধানে যাস আর তাড়াতাড়ি চলে আসিস। আমি দরজার দিয়ে বাইরে যেতে যেতে বললাম, আচ্ছা মা। গাড়ি করে 45 মিনিটে পৌঁছে গেলাম ইউনিভার্সিটিতে। গাড়ি থেকে নেমে গেট দিয়ে ভিতরে ঢুকতেই মার কথাটার বাস্তব রূপ দেখতে পেলাম। চারিদিকে সব মেয়েরা লাল নীল হলুদ বিভিন্ন রঙের শাড়ি আর হ্যাভি মেকআপে সেজে উঠেছে। দেখে মনে হচ্ছে আজকে ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান না, বিউটি কুইন কম্পিটিশন চলছে। আচ্ছা, এখন বাজে সকাল 9:45। এদের বাসা থেকে ভার্সিটিতে আসতে ধরলাম 1 ঘন্টা সময় লাগে, তাহলে 8:45-এ রওনা দিয়েছে। সাজতে যদি 2 ঘন্টাও লাগে তাহলেও 6:45। খাওয়া গোসল তো বাকি রইলই। হায় আল্লাহ, তাহলে এরা ঘুম থেকে উঠেছে কখন? 4টা-5টা। শুধুমাত্র সেজে গুজে আসার জন্য এরা এত সকালে ঘুম থেকে উঠেছে। আমার পক্ষে এটা কোনোদিনই সম্ভব হবে না। মা আর নীরা ঠিকই বলে, আমি মেয়ে না, এলিয়েন। আরে নীরা এখনো ফোন দেয়নি কেন? ও কি এখনো আসেনি? আমাকে এনে নিজেরই খবর নেই। ভাবতে ভাবতে ভার্সিটির মাঠের একপাশে দাঁড়িয়ে ব্যাগ থেকে ফোন বের করে নীরাকে ফোন করলাম। নীরা ফোন রিসিভ করলে আমি জিজ্ঞেস করলাম, কোথায় তুই? এই তো এসে গিয়েছি, আর 5 মিনিট লাগবে। আমি রাগী কণ্ঠে বললাম, সকাল থেকে আমাকে তাড়া দিয়ে এখন তোর নিজেরই খবর নেই। প্লিজ দোস্ত, রাগ করিস না। আমি তো আগেই বের হয়েছি, সিগন্যালে আটকে গিয়েছি। ওকে, তাড়াতাড়ি আয় বলে এই ফোনটা কেটে দিলাম। আমি জানি ওর 5 মিনিট মানে কমপক্ষে 10 মিনিট, তাই শুধু শুধু দাঁড়িয়ে না থেকে
সাজানো ভার্সিটির ছবি তুলব বলে ঠিক করলাম। প্রথমে কলেজের গেটের ছবি তুলে বিল্ডিংয়ের ছবি তোলার জন্য পিছনে ফিরে ফোনের ক্যামেরা ধরে লক্ষ্য করতেই দেখি ক্যামেরার মধ্যে দিয়ে অরণ্য ভাইয়াকে দেখা যাচ্ছে। ফর্সা গায়ে বেগুনি রঙের পাঞ্জাবি আর সাদা জিন্সের প্যান্ট পরা, পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, হাতে ড্রামি ব্যান্ডেড করি, সিল্কি চুলগুলো ব্রেক ব্রাশ করা, বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে দুইজন ছেলের সাথে কথা বলছে। ওনাকে দেখতে এত সুন্দর লাগছিল যে কিছু না ভেবে ক্লিক করে ছবি তুলে ফেলি। ছবি তুলে সামনে তাকিয়ে দেখি অরণ্য ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। হায় আল্লাহ, অরণ্য ভাইয়া কি দেখে ফেলেছে যে আমি তার ছবি তুলেছি? বাট ওইখান থেকে উনি কি করে জানবে যে আমি তার ছবি তুলেছি? এমনি হয়তো এদিকে তাকিয়েছে, অথবা আশেপাশে কাউকে হয়তো দেখছিল। এটা ভাবে আশেপাশে অরণ্য ভাইয়া কাকে দেখছিল তা দেখার জন্য আমার আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু আমার এদিকে এমন কাউকেই চোখে পড়লো না। আমার সামনে অরণ্য ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকেই আসছেন। হাই হাই, এখন কি হবে? এমনি উনি আমার উপরে রেগে আছেন। এখন ছবি সহ ধরতে পারলে আমাকে কাঁচা গিলে খাবে। বাঁচতে হলে পালা নিঝুম কোনো রকম এক প্রকার দৌড় দিয়ে গার্লস ওয়াশরুমে ঢুকে গেলাম। যাক বাবা, এখন ভয় নেই। উনি তো আর আমাকে ধরার জন্য গার্লস ওয়াশরুমে আসবে না। শুনেছি ভাইয়া নাকি পারমিশন ছাড়া কাউকে তার ছবি তুলতে দেয় না। কেউ তুললে তার ফোন নিয়ে ছবি ডিলিট করে দেয় আর কানে ধরিয়ে প্রমিস করে যেন আর কখনো তার ছবি না তোলে। আজব লোক একটা। কারো ফোনে ওনার ছবি থাকলে কি ওনার চুলকানি হয়? এই রোগের নাম কি হতে পারে? আদার তুলাপিক অ্যালার্জি। তবে ছবিটা অনেক সুন্দর হয়েছে বলে ফোন থেকে ছবিটা বের করে আবার দেখছিলাম। তখনই নীরা ফোন করে। ফোন রিসিভ করে কানে নিতেই নীরা বলল, কোথায় তুই? আমি পুরো হল রুম খুঁজে তোকে পাচ্ছি না। তুই এসে পড়েছিস? আমি একটু ওয়াশরুমে এসেছিলাম, তুই থাক, আমি হলরুমে আসছি। বলে আমি ওয়াশরুম থেকে এক পা বের করে আশেপাশে অরণ্য ভাইয়া আছে কিনা ভালো করে দেখি। না, ওনাকে দেখা যাচ্ছে না। তাই আমি আস্তে করে বের হয়ে এক প্রকার দৌড় দিয়ে হলরুমে ঢুকে দাঁড়িয়ে নীরাকে খুঁজতে লাগলাম। তখনই দেখি নীরা হলরুমের মাঝামাঝি শাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে আমাকে ডাকছে। নীরা সবুজ শাড়ি পরে সেজেগুজে এসেছে, খুব সুন্দর লাগছে ওকে। আমি ওর পাশে গিয়ে বসে হাঁপাতে লাগলাম। নীরা আমাকে হাঁপাতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি কিছু বলতে যাবো তখনই সবাইকে চুপ করতে বলা হলো। সবাই চুপ করে গেলে অরণ্য ভাইয়া বলতে বলতে স্টেজে উঠে, এসেছে শতপুষ্পের দল, করছি তাদের বরণ, হাতে হাতে শোভা পাবে তাদের দেওয়া মন। বিশাল এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব, সেই সৃষ্টির বরণে হচ্ছে কলরব। প্রতিদিনই নবীন বাড়বে, প্রবীণ হবে সবাই, আদর্শকে পুঁজি করে থাকবো মোরা ভাই ভাই। রোগে শোকে কাতর হলে সবাই আসবে দলে দলে, করবে সবাই জয়, আমরা তোমাদের পাশে থাকবো, নেইকো যে আর ভয়। অরণ্য ভাইয়া হাতে মাইক নিয়ে ঠোঁট দুটো নেড়ে নেড়ে এত সুন্দর করে বলছিল যে আমি চেয়েও চোখ নামাতে পারছিলাম না। আমি এতই মন দিয়ে তাকে দেখতে লাগলাম যে আশেপাশে কি হচ্ছে আমার সেই খেয়াল নেই। খেয়াল ফিরলো যখন অরণ্য ভাইয়া স্টেজের থেকে নেমে গেল আর সবাই তালি দিয়ে উঠল। আমি নীরার দিকে তাকাতেই ও দাঁত গেলিয়ে জিজ্ঞেস করলো, কিরে দোস্ত, ক্রাশ খাইছিস? মোটেই না। বলেই নীরা চেয়ারের সাথে লাগানো টেবিলে চোখ পড়তেই দেখি ওর টেবিলে একটা গোলাপ আর একটা রজনীগন্ধার ডাল। আমি ভ্রু কুচকে ওকে জিজ্ঞেস করলাম, তোকে এই ফুল কে দিল? নীরা আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখিয়ে বলল। ওই ভাইয়াটা সবাইকে ফুল দিয়ে গেল। আমি সন্দেহের চোখে নীরার দিকে তাকিয়ে বললাম, সবাইকে দিয়েছে তাহলে আমারটা কোথায়? তুই নিয়েছিস আমার ফুল? দে আমার ফুল দে। বলেই নীরার ফুলের দিকে হাত বাড়ালাম। নীরা তাড়াতাড়ি নিজের ফুলগুলো হাতে নিয়ে আমাকে বলল। এই, আমি তোর ফুল নিতে যাব কেন? আমি এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলাম, তাহলে আমার ফুল কোথায়? আমি কি জানি, ওই ভাইয়াকে গিয়ে বল দিবে না। আমি উঠে ভাইয়াটার কাছে গিয়ে বললাম, ভাইয়া আমি ফুল পাইনি। বাকি ফুলগুলো তো আমার কাছে নেই। তারপর আঙ্গুল দিয়ে সামনের দিকে বসে থাকা অরণ্য ভাইয়াকে দেখিয়ে বলল, বাকি ফুলগুলো অরণ্য ভাইয়ার কাছেই, তুমি গিয়ে বললেই দিবে। হাই কপাল, যার থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি উনি আমাকে তার কাছেই যেতে বলছে। আচ্ছা, অরণ্য ভাইয়া আমাকে ধরার জন্য ইচ্ছে করে আমাকে ফুল দিতে না করেনি তো? এই লোক তো ভালো পচা, লাগবে না আমার ফুল। এই ভাইয়াকে আর কিছু না বলে আমি চেয়ারে গিয়ে গাল ফুলিয়ে বসলাম। নীরা জিজ্ঞেস করলো, কিরে ফুল কোথায়? আমি মুখ ফুলিয়ে রেখে বললাম, দেয়নি। দেয়নি কেন? কি বলেছে? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, বলেছে অরণ্য ভাইয়ার কাছে যাইতে। কেন? আমি ঠোঁট উঠে বললাম, জানি না, আমার এত পছন্দের ফুল আমাকেই দিল না। নীরা নিজের ফুল দুটো আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নে, আমার ফুল দুটোই তুই নিয়ে নে। আমি নীরার হাত থেকে ফুল দুটো নিয়ে দাঁত কেলিয়ে হেসে বললাম,
তুই না দিলেও আমি আরেকটু পরে তোর ফুল দুটো ছিনতাই করতাম। দুপুর একটাই অনুষ্ঠানের বিরতি দিলে নীরা আর আমি একসাথে লাঞ্চ করি। তারপর 2টা থেকে আবার অনুষ্ঠান শুরু হয়। 30 মিনিট পরে দীপ ভাইয়া আসলে 2:30-এ নীরা চলে যায়। নীরা ওর সাথে যেতে বললেও আমি যাই না। ওকে বললাম আমি কাবাবের হাড্ডি হতে চাই না। নীরা চলে যাওয়ার ঘন্টাখানেক পরে আমি বাসায় যাওয়ার জন্য হলরুম থেকে বের হই। হলরুম থেকে বের হয়ে যেই না বারান্দায় আসি, অমনি অরণ্য ভাইয়া আমার সামনে এসে বলল, আমার সাথে চুপচাপ এসো, দৌড়াবে না, কোনো রকম পালানোর চেষ্টা করবে না, তাহলে পা কেটে ইউনিভার্সিটির গেটে ঝুলিয়ে দেব। এতক্ষণ অনুষ্ঠান দেখতে দেখতে আর নীরার সাথে বকবক করতে করতে আমি অরণ্য ভাইয়ার কথা ভুলেই গিয়েছিলাম। হায় আল্লাহ, এখন আমার কি হবে? কেন যে নীরার সাথে চলে গেলাম না? ঢং করে বলেছিলাম কাবাবের হাড্ডি হতে চাই না। এখন তো এই লাল চোখা আমার হাড্ডি মাংস আলাদা করে আমাকে এই হাড্ডি ছাড়া কাবাব বানিয়ে ফেলবে। অরণ্য ভাইয়া আবার আমাকে ধমক দিয়ে বলল, পাটা কি চলবে না কাটবো? আমি আর কোনো উপায় না পেয়ে কাঁদো কাঁদো মুখ করে চুপচাপ ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম। উনি আমাকে নিয়ে ভার্সিটির পিছনে গিয়ে ধপাস করে একটা বেঞ্চে বসে পড়ে। পা দুটো সোজা করে হাত দুটো বেঞ্চের দুই পাশে দিয়ে বেঞ্চে হেলান দেওয়ার জায়গায় পিঠ লাগিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে রইল। দুপুরে রোদ থাকলেও বিল্ডিংয়ের পিছনে বেঞ্চটা হওয়ায় এখানে কোনো রোদ পড়ছে না। এটা ইউনিভার্সিটির একদম পেছনের দিক। পুরো জায়গায় ছোট ছোট সবুজ ঘাসের উপর 3-4টা বেঞ্চ আর দেয়াল ঘেঁষে 2টা আম গাছ, একটা নারিকেল গাছ আর কিছু নাম না জানা গাছ আছে। আশেপাশে কোনো মানুষ নেই। এখানে উনি আমাকে মেরে ফেললেও কেউ জানতেও পারবে না। কথাটা মাথায় আসতে একটু ঠোক গিলা আর চোখে ওনার দিকে তাকালাম। তখনই অরণ্য ভাইয়া বলল, আমি তোমার সাহস দেখে অবাক হচ্ছি। যেখানে ইউনিভার্সিটির বেসি পর্যন্ত আমার পারমিশন ছাড়া হাঁটে না, সেখানে তুমি একটা ছোট্ট রেবিট হয়ে আমার সামনে লাফালাফি করছো। এখানে উনি সাহসের কি পেল? প্রথম দিন উনি যে আমার কথা শুনছিল তা আমি জানতাম না। আজকে সকালে নিজের অজান্তেই আমি ছবিটা তুলে ফেলেছি। আর পরে ওনার ভয়েই তো আমি পালিয়েছি। ভয়ে আমি মাথা নিচু করে তোতলাতে তোতলাতে বললাম, সরি ভাইয়া। কানে ধরো। অরণ্য ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আমি কিছু ভুল শুনিনি তো? উনি আবার আমাকে ধমক দিয়ে বলল, তুমি এত স্লো কেন? সব কথা তোমাকে দুবার করে বলতে হয় কেন? একবার বললে কি কথা কানে যায় না? ফার্স্ট কানে ধরো, আমার হাতে টাইম কম। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, ভাইয়া আমার কথা শেষ হওয়ার আগে উনি জোরে ধমকে বলে উঠল, ফার্স্ট। ওনার ধমক শুনে আমার শরীর ভয়ে কেঁপে উঠল। আমি ভয়ে তাড়াতাড়ি কানে ধরলাম। উনি বলল, মাথা উঁচু করে আমার দিকে তাকাও। আমি মাথাটা হালকা উঁচু করতে ক্লিক করে একটা শব্দ হলো। অরণ্য ভাইয়া নিজের ফোন দিয়ে আমার এই কানে ধরা অবস্থায় ছবি তুলেছেন। আমি অবাক চোখে তাকাতেই উনি আরও একটা ছবি তুলে ফেললো। তারপর ফোনের দিকে তাকিয়ে বলল, এই ছবিটা বেশ হয়েছে, এখন তুমি কান ছাড়তে পারো। আমি কান ছেড়ে দাঁড়ালাম। উনি ফোনে কাউকে টেক্সট করলো মনে হয়। তারপর বসা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ফোনটা পকেটে রেখে আরও একটু আমার কাছে এসে বলল, আমার ছবি যদি অন্য একজনের কাছেও যায়, তাহলে তোমার এই ছবি পুরো ইউনিভার্সালে ভাইরাল করা দায়িত্ব আমার, রিমেম্বার ইট। তখনই একটা ছেলে কতগুলো গোলাপ ফুল নিয়ে এসে অরণ্য ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই ফুলগুলো দে। বলে অরণ্য ভাইয়া ছেলেটির হাত থেকে ফুলগুলো নেই। সাথে সাথে ছেলেটি চলে যায়। তারপর আমার সামনে ফুলগুলো ধরে বলল, ধরো। আমি অবাক হয়ে একবার ফুলের দিকে তাকাচ্ছি আর একবার ওনার দিকে তাকাচ্ছি। মনে মনে ভাবছি, আমি ভুল দেখছি না তো? আচ্ছা, আমি সামনে যা দেখছি তা ফুলই তো? উনি আমাকে এতক্ষণ বকে এখন ফুল দিচ্ছেন। এবার উনি একটু জোরেই বলল, নিঝুম। হঠাৎ এমন চিৎকার আমি চিন্তার জগৎ থেকে বের হয়ে তাড়াতাড়ি বলে উঠলাম, হ্যাঁ ভাইয়া। ফুলগুলো নিয়ে আমাকে উদ্ধার করো। কথাটা শুনে খুব রাগ হলো। একবার ইচ্ছে হলো বলে দিই যে আমি কি আপনাকে বলেছি আমাকে ফুল এনে দিন? আমি নিব না আপনার ফুল। কিন্তু ওনাকে কিছু বলার সাহস হলো না, তাই চুপচাপ ওনার হাত থেকে ফুলগুলো নিয়ে নিলাম। 7টা টকটকে লাল গোলাপ, এর মাঝে একটা ধবধবে সাদা গোলাপ। ওনার হাত থেকে ফুলগুলো নিতেই উনি বলল, এই দিকটায় স্টুডেন্ট কম থাকে, একা তো দূরের কথা, অন্য কারোর সাথেও এখানে আসবে না, আন্ডারস্ট্যান্ড? নিজে আমাকে এখানে নিয়ে এসেছে, এখন নিজেই বলছে এখানে কারোর সাথে আসবে না। আজব পাবলিক। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। চলো। বলেই উনি হাঁটা লাগালো। আমিও ওনার পিছু পিছু হাঁটা শুরু করলাম। ভার্সিটির সামনের মাঠে এসে উনি আমাকে বলল, যাও, এবার তুমি সোজা বাসায় চলে যাও। বলেই আমার উত্তরের আশায় না থেকে উনি হলরুমের দিকে হাঁটা দিলেন। আমিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গেটের দিকে হাঁটা দিলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকতেই নাকে এসে লাগলো গোলাপের মন মাতানো গন্ধ। যদিও এখানে 9টা গোলাপের সাথে একটা রজনীগন্ধার ডাল আছে, কিন্তু তার গন্ধ এই 9টা গোলাপের গন্ধের সাথে পেরে উঠছে না। বাসায় আসার সময় একবার ভেবেছিলাম এই পচা লোকের ফুলগুলো ফেলে দিব,
কিন্তু ফুল যে আমার বড্ড পছন্দের জিনিস, তাই ফেলতে পারিনি। আর তাছাড়া যে ফুলগুলো দিয়েছে সেই পচা হতে পারে, বাট ফুলগুলো তো আর পচা না। শুধু শুধু ওই পচা লোকটার জন্য এত সুন্দর ফুলগুলো কেন ফেলবো? তাই ফুলগুলো পাশে এনে একটা ফুলদানিতে সাজিয়ে আমার রুমের পড়ার টেবিলের উপর রেখে দিয়েছি। আর সেই ফুলগুলোর গন্ধে এখন পুরো রুমটা মোমো করছে। টেবিলের কাছে গিয়ে ফুলগুলোর দিকে একটু ঝুঁকে চোখ দুটো বন্ধ করে গন্ধ নিতেই অরণ্য ভাইয়ার এই ফুলগুলো আমার সামনে ধরে দাঁড়িয়ে থাকার মুহূর্তটা ভেসে ওঠে। কি সুন্দরী না লাগছিল তখন রাগী লাল চোখা মানুষটাকে। পরনে পাঞ্জাবি, সেট করা চুল, হাতে গোলাপ ফুল, একদম প্রপোজ করার স্টাইল। শুধু ফুলগুলো নিয়ে হাঁটু গেড়ে বসে আই লাভ ইউ বললেই হয়ে যেত প্রপোজ করা। মাথায় একটা হালকা থাপ্পড় দিয়ে নিজেই নিজেকে বললাম, ধ্যাত, কী সব ভাবছি আমি, উনি আমাকে প্রপোজ করতে যাবে কেন? তবে আমার একটা কোয়েশ্চেন আছে, তাহলে উনি আমাকে 7টা লাল গোলাপ আর একটা সাদা গোলাপ দিলেন কেন, যেখানে সবাইকে দিল একটা লাল গোলাপ আর একটা রজনীগন্ধার ডাল? মনে হয় আমাকে কানে ধরিয়ে ছবি তুলেছে দেখে। এই যা, যেই ছবির জন্য আজ এত কিছু হলো, আমি তো সেই ছবির কথা ভুলেই গিয়েছি। ছবিটাকে হাইড করে রাখতে হবে, তা না হলে যদি কারোর হাতে যায় তাহলে আমার কানে ধরা ছবি সবাই দেখবে। তাড়াতাড়ি ফোনটা চার্জার থেকে খুলে নিয়ে বিছানাতে গিয়ে বসে ছবিটা বের করি। ছবিটার দিকে তাকিয়ে ভাবি, কেউ দেখলে বলবে এই ছেলেটা এত পচা যে এই ছবি তোলার অপরাধে আমাকে জান বের করে ফেলছিল। পচা ছেলে কোথাকার বলে এই ছবিটাকে মুখ ভেঙচি কেটে দিয়ে হাইট লিস্টে পাঠিয়ে দিলাম। তারপর ফোনে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লাম। দোতলার বারান্দায় ডান কাঁধে ব্যাগ, হাতে একটা বই, সাথে একটা খাতা নিয়ে দাঁড়িয়ে আছি আমি। আর আমার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে নীরা। কালকে বিকেলে নীরার বড় বোন নিতু আপু এসেছে ওদের বাসায়। নিতু আপুর 6 বছরের মেয়ে সুপ্তি নীরার জন্য পাগল। ওদের বাসায় আসলেই সুপ্তির সব কিছু নীরাকেই করে দিতে হবে। নীরা ছাড়া কারো হাতে খাবে না, কারোর সাথে ঘুমাবে না, এমনকি গোসলটাও নীরাকেই করিয়ে দিতে হবে। আজকেও তার সেই একই বাহানা। এখন বাজে 11:45। এত বেলা পর্যন্ত সে খাচ্ছে না নীরার জন্য। তাই বাধ্য হয়ে নিতু আপু নীরাকে ফোন করেছে। নীরা ফোনে তাকে প্রায় 10 মিনিট ধরে বুঝাচ্ছে। এতক্ষণ ধরে হাতে বই খাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তাই বই আর খাতাটা বারান্দার রেলিংয়ের উপর রেখে সামনে তাকালাম। এই বিল্ডিংয়ের সামনে সবুজ ঘাসের মাঠ, মাঠের পরে ভার্সিটির 1 নং গেট। কিছুক্ষণ পর পরই কেউ না কেউ এই গেট দিয়ে ঢুকছে, না হয় বের হচ্ছে। গেটের পাশেই আছে একটা কাঠের টুল। টুলটা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে 50 থেকে 55 বছরের বয়সী একটা লোক। পরনে হালকা আকাশি রঙের দারোয়ানের ইউনিফর্ম, লম্বায় 5 ফুট 5 থেকে 7 ইঞ্চির মতো হবে। হালকা ভুঁড়িও আছে, মুখে দাড়ি গোঁফ নেই, মাঝের এই সাইজের চুলগুলো কালো। আচ্ছা, এই বয়সে ওনার চুলগুলো সাদা হওয়ার কথা না? কালো কেন? তাহলে কি উনি চুলে কলপ দেন? হবে হয়তো, না হলে এই বয়সে কালো চুল থাকার কথা না। যেখানে আমার 19 বছর বয়সে একটা চুল সাদা হয়ে গিয়েছে, সেখানে ওনার 50+ বয়সে চুল পাকবে না? এটা তো হতেই পারে না। তাহলে তো অন্যায় হয়ে যাবে, প্রকৃতির নিয়ম ভাঙার অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি হবে তার মাথায় সব চুল ফেলে তাকে ন্যাড়া করে ফেলা। যাদের চুল সাদা তারা ন্যাড়া হলে কি তাদের আবার কালো চুল হয়? গুড কোয়েশ্চেন, গুগল সার্চ করে দেখ। আমার ভাবনার ইতি ঘটল নীরার ডাকে। জুমজুম চল। নীরা পিছন থেকে বলে উঠল। আমি ঘুরে নীরার দিকে তাকানোর সেকেন্ড সময় পরেই কানে এলো কিছু মানুষের চিন্তিত কণ্ঠস্বর। অরণ্য, ভাই আপনি ঠিক আছেন তো? অরণ্য, তোর কোথাও লাগেনি তো? কে করলো এমন কাজ? কার এত দুঃসাহস? কোথা থেকে পড়লো বইটা? কথাগুলো শুনে দোতলা থেকে নিচে ঝুঁকে তাকাতেই দেখি অরণ্য ভাইয়া হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে উপরের দিকে তাকিয়ে আছে। আমি নিচের দিকে উঁকি দিতেই আমাদের চোখাচোখি হয়। তখনই অরণ্য ভাইয়ার পাশে দাঁড়িয়ে থাকা ঈশান ভাইয়া পায়ের কাছ থেকে আমার খাতাটা তুলে হাতে নিয়ে খাতার উপরে লেখা আমার নামটা পড়লো, সিনহা ইসলাম নিঝুম। অরণ্য ভাইয়া আমার দিক থেকে মুখ ঘুরিয়ে ঈশান ভাইয়ার দিকে তাকিয়ে বলল, আমি ঠিক আছি, চল, ওরা আমাদের জন্য ক্যান্টিনে অপেক্ষা করছে। বলি ঈশান ভাইয়ার হাতে থাকা আমার খাতা আর অন্য একটা ছেলের হাতে থাকা আমার বই নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেল। নীরা পাশ থেকে বলে উঠল, হায় হায়, তোর বই খাতা অরণ্য ভাইয়ার মাথায় পড়লো কিভাবে? আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, রেলিংয়ের উপরে রেখেছিলাম, আমি তোর দিকে ঘুরতেই ধাক্কা লেগে পড়ে গিয়েছে। এখন কি করবি? সামনের সপ্তাহ থেকে মিট শুরু, বই কিভাবে উদ্ধার করবি? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, বই খাতা আর পড়ার জন্য মাথা পেল না, অরণ্য ভাইয়ার মাথাতেই পড়তে হলো। এর থেকে ভালো হতো যদি আমার মাথায় পড়তো, একটাতে মন না ভরলে 10টা পড়তো। সাদা কালো চেকের শার্টটা কোনোই পর্যন্ত ভাঁজ করে, সাথে কালো জিন্সের প্যান্ট, হাতের কবজিতে পরনো ঘড়ি, ব্যাগ ব্রাশ করা চুলগুলো খানিকটা এলোমেলো হয়ে আছে, কয়েকটা চুল কপালে পড়ে আছে, কিন্তু তাতে তার সুন্দর
কমার বদলে আরও বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে আমার সামনে বসে আছে ইউনিভার্সিটির, না ঠিক ইউনিভার্সিটির না, আমার দেখা সব থেকে সুদর্শন পুরুষ। কিন্তু আপাতত আমি তার রূপে মুগ্ধ হচ্ছি না। আমার এখন তাকে চিবাতে ইচ্ছা করছে। তিনি যেমন তার হাতে থাকা বার্গারটাকে চিবোচ্ছেন, আমারও ঠিক তেমনই তার মাথাটাকে চিবাতে ইচ্ছা করছে। ক্যান্টিনে তার পাশে দাঁড়িয়ে আছি প্রায় 20 মিনিট ধরে। পাশের একটা টেবিলে আমার জন্য খাবার নিয়ে বসে আছে নীরা। যদিও অরণ্য ভাইয়ার ভয়ে কেউ সরাসরি এদিকে তাকাতে পারছে না, বাট সবাই আর চোখে আমাকে দেখছে আর ফিসফিস করে যে আমাকে নিয়েই কথাটা বলছে তা আমি বেশ বুঝতে পারছি। অনেক সাহস সঞ্চয় করে ক্যান্টিনে এসে অরণ্য ভাইয়াকে সরি বলেছিলাম, কিন্তু উনি হ্যাঁ না কিছুই বলল না। আগের মতো বার্গার চিবাতে চিবাতে ফোন চালিয়ে যাচ্ছে। ভাবখানা এমন যেন আমি এখানে দাঁড়িয়ে নেই আর আমি ওনাকে কিছু বলিও নি। আর কিছুক্ষণ পরে আনিশা আর মিথি আপু ওনাকে আমার বই খাতা দিয়ে দিতে বললে উনি মুখ খুললেন, বলেন আমি নাকি ভয়ানক অপরাধ করেছি, আমি নাকি তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তার উপরে বই খাতা ফেলেছি। এই ভয়ানক অপরাধের শাস্তি আমাকে পেতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না এই ভয়ানক অপরাধের শাস্তি ঠিক হচ্ছে ততক্ষণ আমার বই খাতা তার কাছে থাকবে। ওনার বন্ধুরা ওনাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। ওনার সেই এক কথা, আগে শাস্তি জারি হবে পরে বই দিবে। আমি অবাক হই ওনার কথা শুনে। 360 পেজের বই আর এক দিস্তার খাতা কারোর মাথার উপর ফেলে যে কেউ কাউকে খুন করার প্ল্যান করে? অন্তত আমি তো এমন গাধা মার্কা প্ল্যান জীবনেও করব না। আমি ওনাকে মারতে চাইলে ওনার ওই জিরাফের মতো লম্বা গলা টিপে মারবো। প্রায় 30 মিনিটে উনি 2টা বার্গার আর ছোট্ট এক বোতল কোকাকোলা খেয়ে খাওয়ার রীতি টানলেন। তারপর ফোনটা পকেটে রেখে ক্যান্টিনের ছোট ছেলেটিকে ডেকে বিল দিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, কালকে তোমার শাস্তি ঠিক করা হবে আর তখনই তুমি তোমার বই খাতা পাবে। বলেই বসা থেকে উঠে হন করে ক্যান্টিন থেকে বের হয়ে চলে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এই কথাটা উনি তো আমাকে আগেই বলতে পারতেন। এর জন্য 30 মিনিট ধরে কলা গাছের মতো দাঁড় করিয়ে রাখার কী দরকার ছিল? নিশ্চয়ই এটাও আমার জন্য একটা শাস্তি ছিল। সারা রাত ভয়ে আর টেনশনে ঘুমাতে পারিনি। সকাল থেকে একটা ক্লাসেও মনোযোগ দিতে পারিনি। দুপুর 2টা ক্লাস থেকে স্যার বের হতে আমি নীরাকে রেখেই প্রায় এক প্রকার দৌড়ে লাইব্রেরিতে চলে যাই। আজকে সকালে যখন গেট দিয়ে ভার্সিটিতে ঢুকছিলাম তখন ওই দিন যে ছেলেটা অরণ্য ভাইয়ার হাতে ফুল এনে দিয়েছিল সেই ছেলেটা এসে আমার দিকে একটা চিরকুট এগিয়ে দিয়ে বলেছিল, ভাই দিয়েছি। ধপধপে সাদা 2 ভাঁজ করা খাতার পেজটা খুলে দেখি তাতে লেখা, দুপুর ঠিক 2টায় ক্লাস শেষ হলে লাইব্রেরিতে চলে আসবে, দেরি করলে শাস্তির পরিমাণ বাড়বে। দৌড়ে লাইব্রেরিতে গিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওনাকে পেলাম। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে ওনাকে দেখতে লাগলাম। লাইব্রেরির এক কর্নারে চেয়ারে হেলান দিয়ে একটা মোটা বই 2 হাতে ধরে পড়ছে। পরনে পার্পল কালারের শার্ট, কালো জিন্সের প্যান্ট, সব সময়ের মতো শার্টের হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, ব্যাগ ব্রাশ করা চুল আর হাতে ব্র্যান্ডেড ঘড়ি। সামান্য বই পড়তে বসলেও যে কাউকে এত সুন্দর লাগে ওনাকে না দেখলে হয়তো জানতামই না। কামন নিঝুম, এখন তোর ওনাকে দেখে মুগ্ধ হওয়ার সময় না, দেরি করলেই শাস্তি বাড়বে। তাড়াতাড়ি ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি কাছে গিয়ে দাঁড়াতে উনি আমার দিকে না তাকিয়ে হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, 10 মিনিট লেট। আজব, উনি আমার দিকে না তাকিয়ে কিভাবে বুঝলো যে আমি এসেছি? অন্য কেউ তো আসতে পারতো। এই প্রশ্নগুলো আপাতত মাথা থেকে বের করে আমি ওনাকে বললাম, আসলে ভাইয়া আপনি কোথায় ছিলেন তা তো আমি জানি না, তাই খুঁজতে খুঁজতে লেট হয়ে গিয়েছে, সরি ভাইয়া। উনি কিছু না বলে উঠে দাঁড়ালেন। টেবিলের উপরে রাখা আমার বই আর খাতাটা আমার হাতে দিয়ে বললেন, এই খাতার লাস্ট পেজে লেখা আছে কোন দিন কোন সময়ে আমার সাথে দেখা করবে। মিডের পর থেকে সপ্তাহে যেই দিন যেই সময়ে আমার সাথে দেখা করার সময় লেখা আছে সেই দিন সেই সময়ে লাইব্রেরিতে চলে আসবে, আন্ডারস্ট্যান্ড? আমি মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ বললাম। তারপর অরণ্য ভাইয়া চলে গেল আর আমি একটা চেয়ার টেনে বসে টেবিলের উপর ব্যাগটা আর বইটা রেখে খাতার লাস্টের পেজ বের করে দেখতে লাগলাম। সেখানে লেখা স্যাটারডে 10:30 থেকে 11:30, সানডে 1টা থেকে 2টা, মানডে 10:30 থেকে 11:30, টুইসডে 2টা থেকে 3টা, ওয়েডনেসডে 10:30 থেকে 11:30, থার্সডে 12টা থেকে 1টা। আমি হতাশ হয়ে বসে বসে ভাবতে লাগলাম, প্রতিদিন এই 1 ঘন্টা সময় উনি আমাকে দিয়ে কি করাবেন? ইউনিভার্সিটি মানেই 2 দিন পরপর অনুষ্ঠানে মেতে ওঠা। মিড এক্সাম শেষ হতে না হতেই চলে এলো 1 ফাগুন, সাথে ভ্যালেন্টাইন্স ডে। বৃহস্পতিবার মিড এক্সাম শেষ হয়েছে আর আজ শনিবার রিহার্সাল শুরু হয়ে গিয়েছে। আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমার চিন্তা হচ্ছে আজকে 10:30-এ অরণ্য ভাইয়ের সাথে লাইব্রেরিতে দেখা করতে যাওয়ার কথা। শাস্তি স্বরূপ 1 ঘন্টা থাকতে হবে। কি করবেন এই 1 ঘন্টা উনি আমার সাথে?
আমাকে কি উনি এই 1 ঘন্টা ওই দিনের মতো কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন? হায় আল্লাহ, প্রতিদিন এমন করে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে আমি শেষ, মরে যাব আমি। তবে আজকে গিয়ে ওনাকে একটা থ্যাঙ্কস দিব। আসলে উনি ওই দিন আমার খাতা বই যে একদিনের জন্য নিয়ে গিয়েছিল, তা নিয়ে শুধু শুধু নিজের কাছে রেখে দেয়নি। ওই দিন বাসায় নিয়ে বইটা খুলতেই তার ফার্স্ট পেজের সাথে স্টেবলার করা একটা চিরকুট পাই, তাতে লেখা ছিল, মার্ক করা কোশ্চেনগুলো ভালো করে পড়বে। বইয়ে পড়ার পেজগুলো খুলে দেখি উনি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো মার্ক করে দিয়েছে। তাছাড়া উনি আমার নোট খাতাতেও ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো মার্ক করে দিয়েছে। ম্যাথগুলোও চেক করেছে। 2-1টা ম্যাথ ভুল ছিল, তা ঠিক করে দিয়েছে। প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে উনি আমাকে এতটা হেল্প করতে পারে। মনে হচ্ছিল হয়তো আমাকে ভুলগুলো মার্ক করে দিয়েছে যাতে আমি খারাপ রেজাল্ট করি, আর এটাও আমার একটা শাস্তি। কিন্তু যখন দেখলাম যে উনি আমার ম্যাথগুলো চেক করছে আর ভুল ম্যাথগুলো ঠিক করে দিয়েছে, তখন কেন যেন মনে হলো উনি এতটা খারাপ হবে না। তাই আমি ওনার সাজেশনটা ভালো করে পড়ি আর নীরাকেও দিই, যার ফলে দুজনেরই অনেক ভালো এক্সাম হয়। ক্লাস শেষে এসব ভাবতে ভাবতে লাইব্রেরিতে, যেখানে অরণ্য ভাইয়ার সাথে দেখা করার কথা ছিল, সেখানেই যাই। গিয়ে দেখি অরণ্য ভাইয়া এখনও আসেনি। তাই আমি একটা চেয়ার টেনে বসে ফেসবুক চালাতে লাগলাম। কিছুক্ষণ পর কেউ ধপাস করে আমার পাশে চেয়ারে বসে পড়লো। আমি ফোনের থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই দেখি অরণ্য ভাইয়া চোখ বন্ধ করে চেয়ারে গায়ে লিয়ে বসে আছে। পরনে সাদা শার্টের হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, সাথে ব্লু জিন্সের প্যান্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি। চুলগুলো কিছুটা এলোমেলো, 2-1টা চুল কপালে এসে পড়েছে। কপালে নাকে ফোঁটা ফোঁটা ঘাম জমে আছে। ওনাকে দেখতে আজ বেশ ক্লান্ত লাগছে, আর এই ক্লান্ত মুখটাই দেখতে অনেক মায়াবী লাগছে। চোখই ফিরানো যাচ্ছে না। আচ্ছা, মানুষ ঘামলে বুঝি তাদের মায়াবী লাগে? কোথায়, আগে তো কাউকে দেখিনি। তাহলে ওনাকে এত মায়াবী লাগছে কেন? ওনার দিকে তাকিয়ে এসব ভাবছিলাম, তখনই উনি ফট করে চোখ মেলে আমার দিকে তাকায়। আমি ওনার দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ উনি এভাবে আমার দিকে তাকাতে আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেলাম। যদি এখন আবার বকা দেয় ওনার দিকে তাকিয়ে থাকার অপরাধে। আমি উঠে দাঁড়াতেই উনি বললেন, বসো। আমি বসতেই উনি সোজা হয়ে বসে প্রশ্ন করলেন, মিট কেমন হয়েছে? আমি হাসি মুখে বললাম, অনেক ভালো হয়েছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সাজেশন দেওয়ার জন্য। আমার ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট এক্সামের খাতায় 2টা গোল্লা পাবে তা তো আর হয় না, তাই তোমাকে সাজেশনটা দিয়েছি। আর আমি এখন থেকে তোমাকে 1 ঘন্টা করে পড়াবো। আমি তোমাকে যে পড়া দিব তা পরের দিন না পারলে কানে ধরে দাঁড় করিয়ে রাখবো, আন্ডারস্ট্যান্ড? ওনার কথা শুনে আমার মুখের হাসি উড়ে গেল। ইউনিভার্সিটিতে এসে এখন উনি আমাকে প্রাইভেট টিউটরের মতো পড়াবেন। আমি অসহায় মুখ করে মাথা নেড়ে হ্যাঁ বললাম। গুড, নাও টেক ইউর ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স বুক অ্যান্ড নোটবুক। ফাগুন যে এসেছে ধারায় বসন্তের আহ্বানে, ফুলকলিরা দুলছে দেখো হাওয়ায় নিচে গিয়ে। আজ 1 ফাগুন, ইউনিভার্সিটিতে অনুষ্ঠান হবে। আমার মোটেও যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু নীরার জন্য যেতে হচ্ছে। আজ 1 ফাগুনের সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে। আজকের দিনে দীপ ভাইয়ার সাথে দেখা না করলে হয়? আর আজকের দিনে ইউনিভার্সিটি ছাড়া বাসা থেকে বেরও হতে দিবে না। এদিকে দীপ ভাইয়ারও সকালে ইউনিভার্সিটিতে ফাংশনের কিছু কাজ আছে, তাই সকালে আসা সম্ভব নয়। আর বিকেলের দিকে ইউনিভার্সিটির কথা বলে বাসা থেকে বের হলে সন্দেহ করবে, তাই সকাল সকাল সেজেগুজে ওকে ইউনিভার্সিটিতে আসতেই হবে। সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিভার্সিটিতে থাকতে হবে। একা একা এতক্ষণ কি করবে বেচারি, তাই এক প্রকার টেনে টুনেই আমাকে আনলো। সিম্পল একটা কাঁচা হলুদ রঙের চুড়িদার, সাথে ম্যাচিং করে কানের দুল, হাতে একটা ব্রেসলেট, পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো বাঁদিকে সিটি করে ছেড়ে দিলাম। ইউনিভার্সিটিতে গিয়ে দেখি সবাই শাড়ি পরে এসেছে, শুধু আমি একাই চুড়িদার পরে এসেছি। নিজেকে এলিয়েন এলিয়েন লাগে এসব অনুষ্ঠানে আসলে। তবুও আমি শাড়ি পরবো না মানে না। হলরুমে ঢুকতে যাব ঠিক তখনই অরণ্য ভাইয়াও হলরুম থেকে বের হতে যাচ্ছিল। সবুজ রঙের উপর হলুদ সুতো দিয়ে কাজ করা পাঞ্জাবি, সাথে হলুদ প্যান্ট। আজও পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, ব্যাগ ব্রাশ করা চুল। উনি আর আমি সামনাসামনি হতেই অরণ্য ভাইয়ার সাথে আমার চোখাচোখি হয়। অরণ্য ভাইয়াকে আমার চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে আমার কেন জানি হার্টবিট বেড়ে যায়। কিন্তু কেন? উনি তো এখন আমাকে ধমক দিচ্ছে না, আর না চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছেন। তাহলে কেন? কিছু সময় পর অরণ্য ভাইয়া আমার চোখ থেকে চোখ সরিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত দেখে ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, শাড়ি পরে আসনি কেন? আমি স্বাভাবিক কণ্ঠে বললাম, আসলে ভাইয়া আমার শাড়ি পরতে ভালো লাগে না তাই। আমাকে আর বলতে না দিয়ে অরণ্য ভাইয়ার চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে বলল,
নেক্সট কোনো ফাংশনে তোমাকে যেন শাড়ি ছাড়া না দেখি, আন্ডারস্ট্যান্ড? আমি আর কিছু না বলে মাথা উপর নিচে ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। উনি বেরিয়ে গেলেন আর আমিও গিয়ে নীরার পাশে বসে পড়লাম। আজকে নীরার সাথে দুপুরেই আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে গিয়েছি। পাশে এসে ফ্রেশ হয়ে ফোনে আজকের তোলা ছবিগুলো দেখছিলাম। হঠাৎ নীরার তোলা আমার একটা সিঙ্গেল ছবিতে আমার চোখ আটকে যায়। ছবিটা আমি তুলতে চাইনি, নীরা এক প্রকার জোর করেই তুলেছিল। আমি ইউনিভার্সিটির বাগানের অলকনন্দা গাছের সামনে ঘাসের উপরে বসে আছি। আমার পরনে হলুদ চুড়িদারটার সাথে আমার চারপাশে হলুদ অলকনন্দা ফুলগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু তা দেখে ছবিটাতে আমার চোখ আটকায়নি। আমার চোখ আটকে গিয়েছে আমার ঠিক পিছনে অরণ্য ভাইয়াকে দেখে। আমার ঠিক পিছনেই ফোন কানে নিয়ে উনি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। উনি ফোনে কারোর সাথে কথা বলতে বলতে যাচ্ছিলেন। যখন আমার ঠিক পিছন দিয়ে যাচ্ছিলেন তখনই হয়তো উনি কোনো কারণে এদিকে তাকায় আর নীরা ক্লিক করে ছবিটা তোলে। তখন ছবিটা ভালো করে দেখা হয়নি, কারণ ছবিটা তোলার সাথে সাথে দীপ ভাইয়া ইউনিভার্সিটির সামনে এসে নীরাকে ফোন করে। তারপর আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাই। উনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, তার মানে উনি দেখেছেন ছবিটা তুলতে। তখন হয়তো উনি ব্যস্ত ছিল আর আমরাও তাড়াহুড়ো করে এসে পড়েছি, তাই উনি কিছু বলেনি। কিন্তু কালকে ইউনিভার্সিটিতে গেলে তো আবার আমাকে ধরবে, তখন আমার কি হবে? ছবিটা ডিলিট করে দিব। বাট ডিলিট করলেও উনি যদি আমার কথা বিশ্বাস না করে তখন ঘোড়ার ডিম। নীরা আর ছবি তোলার টাইম পাইনি, আর উনিও আর এসে তাকানোর টাইম পাইনি। এই ছবিটাকেও হাইট লিস্টের ঝুড়িতে ছুঁড়ে ফেললাম। ভিত পায়ে হেঁটে লাইব্রেরিতে যাচ্ছি আমি। কে জানে অরণ্য ভাইয়া আজকে আমার কি হাল করবে। একবার ভেবেছিলাম আজকে ইউনিভার্সিটিতে আসবো না, কিন্তু পরে ভেবে দেখলাম আজ না আসলেও কালকে তো সেই আসতেই হবে, তার কাছে যেতেই হবে। তার উপর আজকে উনি যে পরিমাণ শাস্তি দিবে, কালকে গেলে তার থেকে বেশি শাস্তি দিবে। তাই আজকে যাওয়াটাই বেটার। আজকে উনি আমাকে ঠিক কী শাস্তি দিবে? একেই তো ওনার পারমিশন ছাড়া আরও একটা ছবি তুলেছি, তারপর উনি যা পড়া দিয়েছে টেনশনে সব ভুলে গিয়েছি। আজকে আমার কি হবে? মনে হয় না আজকে এই লাল মরিচের হাত থেকে বেঁচে ফিরতে পারবো। আল্লাহ, আজকে যেন অরণ্য ভাইয়া অনেক অনেক বিজি থাকে, পড়ানোর টাইম না পাই। আমিন বলেই আস্তে আস্তে লাইব্রেরিতে ঢুকে পড়ার জায়গায় যাই। গিয়ে দেখে অরণ্য ভাইয়া আসেনি। বেশি খুশি হতে পারলাম না, কারণ উনি মাঝে মাঝে আমার থেকে আরও 5-7 মিনিট পরে আসে। যদি না আসতো কতই না ভালো হতো। না, এইসব ভাবনা না ভেবে এই সুযোগে পড়াগুলো একটু রিভাইজ দিতে থাকি। বই বের করে পড়াগুলো মনোযোগ দিয়ে রিভাইজ করছিলাম। পড়তে পড়তে আনমনে পাশে তাকাতেই ভয় পেয়ে ফট করে দাঁড়িয়ে যাই, কারণ আমার পাশের চেয়ারে বসে আমার দিকে তাকিয়ে আছে অরণ্য ভাইয়া। আমি দাঁড়িয়ে ভাবতে থাকি অরণ্য ভাইয়া এখানে কখন এলেন, আর আমার পাশেই বা কখন বসলেন, আর আমি টের পেলাম না কেন? উনি এত নিঃশব্দে হাঁটতে পারেন? আচ্ছা, এটা অরণ্য ভাইয়াই তো, কোনো ভূত টুত না তো? এত নিঃশব্দে তো কোনো মানুষ হাঁটতে পারে না। নিশ্চয়ই উনি কোনো ভূত প্রেত হবে। আল্লাহ বাঁচাও, এই ভূতের হাত থেকে রক্ষা পাবো কিভাবে? দৌড় দিব? দৌড় দিলে কি হবে? ভূতটা তো সেকেন্ডের মধ্যে দৌড়ে গিয়ে আমাকে ধরে ফেলবে। এই ভূতের হাতে পড়ার থেকে তো অরণ্য ভাইয়ের কাছ থেকে শাস্তি পাওয়া অনেক ভালো ছিল। না, আমাকে ভয় পেলে চলবে না, আমাকে সাহস রাখতে হবে। কার্টুনে দেখেছি ভূতের সামনে ভয় পেলে ভূত আরো বেশি ভয় দেখায়। আমি সাহস নিয়ে কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আঙ্গুল দাঁড় করিয়ে বললাম, খবরদার ভূত, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবি না। আমি এসব ভূতে টুতে ভয় পাই না, আমি খুব সাহসী মেয়ে। হোয়াট? আমি ভয়ে কেঁপে উঠলেও পরক্ষণে আবার নিজের মনে সাহস সঞ্চয় করে বলে উঠলাম, বাহ, ভূতবাবু দেখি শুধু দেখতেই অরণ্য ভাইয়ার মতন না, কথাতেও তার কপি ক্যাট। অরণ্য ভাইয়া চেয়ার থেকে উঠে আমার দিকে আগাতে আগাতে বলল, আমি ভূত না। অরণ্য ভাইয়া সামনে এগোতেই থাকে, আমিও ভয়ে পিছাতে থাকি। পিছাতে পিছাতে আমার পিঠ গিয়ে ঠেকে যায় বুক শেলফে। অরণ্য ভাইয়া আমার ঠিক সামনে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তা কি দেখে তোমার মনে হলো যে আমি ভূত? আমি চেয়েও কোনো কথা বলতে পারছি না, ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। অরণ্য ভাইয়া আবার আমাকে ধমক দিয়ে বলল, আনসার মি। ধমক খেয়ে ভয় পেয়ে আমি তুতলাতে তুতলাতে বললাম, আসলে ভাইয়া, আপনি যে এসেছেন আমি কোনো শব্দ পাইনি। তো? নিঃশব্দ তো কোনো মানুষ হাঁটতে পারে না, তাই আমি ভেবেছিলাম। তাই তুমি ভেবেছিলে আমি ভূত? আমার জানা মতে ভূতের পা থাকে না, থাকলেও উল্টো থাকে। আমার পায়ের দিকে তাকিয়ে দেখো তো। আমি ভীত অসহায় চোখে অরণ্য ভাইয়ের মুখের দিকে তাকালাম। যদি সত্যি সত্যি ওনার পা উল্টো হয় তাহলে তো আমি তা দেখেই মরে যাব। আমি ওনার মুখের দিকে তাকাতে উনি আমাকে চোখ দিয়ে ইশারা করে তার পায়ের দিকে তাকাতে বলল। আমি আর কোনো উপায় না পেয়ে আল্লাহর নাম নিতে নিতে ওনার পায়ের দিকে তাকালাম।
না, পা তো ঠিকই আছে, তার মানে উনি অরণ্য ভাইয়াই। পরক্ষণেই আবার মনে পড়ল ভূতটা তো রূপ পাল্টে মানুষ সেজেছে, তাহলে পাও নিশ্চিত মানুষের মতো করে নিয়েছে। আমার ভাবনার মাঝেই অরণ্য ভাইয়া ভ্রুকুচকে বলল। কি ভাবছো, ভূত রূপ চেঞ্জ করে পাও চেঞ্জ করে ফেলেছে? এবার আমি পুরোপুরি শিওর হলাম যে এটা ভূত, এটা কোনো মানুষ না, এটা ভূতই। তা না হলে আমার মনের কথা কিভাবে জানলো? আল্লাহ রক্ষা করো। অরণ্য ভাইয়া আবার বলল। ভূতদের বডিতে ব্লাড ফ্লো করে না, তাই তাদের গা ঠান্ডা হয়। এই বলে উনি আমার খুব কাছে এসে আমার দুই কাঁধের দুপাশে নিজের দুটো হাত রেখে আমার কপালে কপাল ঠেকিয়ে বলল। কিন্তু আমার গা তো গরম। আমার কপালের সাথে যেন উনার কপাল না, ওভেন থেকে বের করা শুদ্ধ বাটিতে লাগলো। আমি তৎক্ষণাৎ নিজের কপাল সরিয়ে ওনার কপালে আমার ডান হাতের পিঠ দিয়ে বলে উঠলাম, ভাইয়া আপনার গায়ে তো ভীষণ জ্বর। উনি ঝট করে দুপা পিছনে চলে গেলেন। চেয়ারে বসতে বসতে বললাম, কপি বের করো। চেয়ারে বসতে বসতে বলল, আজকে পড়ানো লাগবে না, আপনার গায়ে ভীষণ জ্বর, চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এইগুলো করে পড়া ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? চুপচাপ বই বের করো। মেজাজ আমার চরম খারাপ হলো। আমি ওনার ভালোর জন্য বললাম, আর উনি এই জন্যই মানুষের ভালো চাইতে নেই। উনি জ্বরে অজ্ঞান হয়ে পড়ে থাকলেও আমি তাকে ধরবো না। মনে মনে কথাগুলো বলতে বলতে ব্যাগ থেকে খাতাটা বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। আমি আজকে খুব খুশি। আজকে মিডের রেজাল্ট দিয়েছে। 20-এর মধ্যে আমি শুধু একটা সাবজেক্টে পেয়েছি 14.5। এটাই আমার সর্বনিম্ন মার্ক। বাকি সব সাবজেক্টে 16, 17, 18.5। নীরাও খুব খুশি, সেও প্রত্যাশার থেকে বেশিই পেয়েছে। তবে আমার আর নীরার এই ভালো রেজাল্টের উপর অরণ্য ভাইয়ার সাজেশনের অবদান আছে। তার সাজেশন না পেলে সব সাবজেক্টে হয়তো আমি 12 থেকে 16 ঘরে পেতাম। আজকে তাকে একটা ধন্যবাদ দিব। শুধু খালি মুখে ধন্যবাদ দিলে কেমন দেখায় না? তাছাড়া এত কষ্ট করে উনি আমাকে পড়ান, তার জন্য তো তাকে কিছু দেওয়া উচিত। কিন্তু কি দেওয়া যায় কিছুই তো মাথায় আসছে না। থাক, এখন গিফট নিয়ে না ভাবি। নীরার সাথে আলোচনা করে কিছু একটা পরে ভেবে দিব নে। এখন শুধু ধন্যবাদটাই দিব। খুশি খুশি মুখ নিয়ে লাইব্রেরিতে গেলাম। গিয়ে দেখে অরণ্য ভাইয়া আগিয়ে এসে লাইব্রেরিতে বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। গায়ে নীল রঙের শার্ট আর কালো জিন্সের প্যান্ট, মুখে খুব সিরিয়াস একটা ভাব নিয়ে বলছে, This deal is very important to us, so I won't allow any mistake. Understand? ফোনের ওপাশের ব্যক্তি কি বললো তা আমি শুনতে পেলাম না, তবে না শুনেই ধারণা করা যায় ওপাশের ব্যক্তিটি হয়তো এখন ভীতকণ্ঠে বলেছে, ইয়েস স্যার। আমি গিয়ে আস্তে করে ওনার পাশে বসে ভাবতে থাকলাম, আচ্ছা উনি মানুষ নাকি রোবট? নিজের লেখাপড়া, আমাকে পড়ানো, ইউনিভার্সিটির বিভিন্ন ফাংশনের এত এত দায়িত্ব, তার উপর আবার অফিসও নাকি করেন। উনি একসাথে এত কিছু কিভাবে করতে পারে? উনি একা যে পরিমাণ কাজ করে আমি 3টা হলেও তা করতে পারতাম। আমার ভাবনার সেখানেই সমাপ্তি ঘটে ওনার কথায়। উনি ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে আমাকে জিজ্ঞেস করলো, আজকে না মিডের খাতা দিয়েছে, কত পেয়েছো? আমি খুশি খুশি মুখে ওনাকে সব সাবজেক্টের নাম্বার বলে যেই না ওনাকে ধন্যবাদ বলতে যাব, ঠিক তখনই উনি গম্ভীর কণ্ঠে বলল, আমি তো তোমার মুখের হাসি দেখে ভেবেছিলাম তুমি অল সাবজেক্টে 20 পেয়েছো। এই রেজাল্ট করে তোমার মুখে এত হাসি? আরে আমি তো সিজিপি 4/4 পেয়েও এত খুশি হয়নি। ওনার অপমানজনক কথাগুলো শুনে আমার মুখের হাসি উড়ে গেল। উনি তার গম্ভীর কণ্ঠে আবার বলল, আরও অনেক ভালো করে পড়তে হবে তোমায়। মিডে আমি পড়াতাম না, তাই এটা নিয়ে তোমায় তেমন কিছু বললাম না, কিন্তু ফাইনালে 50-র মধ্যে তুমি যেন কোনো সাবজেক্টে 40-র নিচে না পাও। আন্ডারস্ট্যান্ড? ফাইনালে বাই এনি চান্স কোনো সাবজেক্টে 40-র নিচে পেলে উনি আমার ঠিক কী হাল করবে তা ভেবে মুখে কিছু বলার শক্তি আমার ছিল না, তাই শুধু উপর নিচে মাথা নাড়ালাম। রাতে মা খাওয়ার জন্য ডাকলে বলেছিলাম খাবার টেবিলে বেড়ে রাখতে। আমার পড়া শেষ হলে পরে আমি খেয়ে নিব, কিন্তু পরে আর খাওয়া হলো না, কারণ পড়তে পড়তে পড়ার টেবিলেই ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে মার এক গাধা বকাও শুনতে হয় এর জন্য। রাতে টেবিলে ঘুমানোর ফলে সকালে ঘুম থেকে উঠতেই ঘাড়ে ব্যথা শুরু হয়, আর সকাল সকাল ঘাড়ে ম্যাসাজ করে মুখ দিতে দিতেই ভার্সিটিতে যাওয়ার টাইম হয়ে যায়, তাই সকালে নাস্তাও করতে পারিনি। কালকে দুপুরেও শুধুমাত্র 2টা স্যান্ডউইচ খেয়েছি। ক্ষুধায় চোখে কিছুই দেখছি না। টানা 2টো ক্লাস শেষ হয়ে ব্রেক টাইম হলেই নীরাকে টেনে নিয়ে এক প্রকার দৌড়ে ক্যান্টিনে চলে যাই। গিয়ে ক্যান্টিনের ভাইয়াটাকে বললাম, ভাইয়া 1 প্লেট নুডলস, একটা বিফ বার্গার, একটা চিকেন রোল, একটা ভেজিটেবল রোল, একটা স্যান্ডউইচ আর একটা 1 লিটারের কোকাকোলা দিবেন। আচ্ছা। বলেই উনি খাবারগুলো দিতে লাগলেন। আমি নীরাকে জিজ্ঞেস করলাম, তুই কি খাবি? বলেই নীরার দিকে তাকিয়ে দেখেও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ভ্রুকুচকে নীরাকে আবার জিজ্ঞেস করলাম, কি হলো, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? নীরা অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই এগুলো সব একা খাবি? আমি ভাবলেশহীনভাবে উত্তর দিলাম, হ্যাঁ খাবো। দোস্ত,
তোর শরীর ঠিক আছে? হ্যাঁ, কেন? নীরা কৌতূহলী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো। যে মেয়ে একটা বার্গার খেলে কিংবা দুটো রোল খেলে আর কিছু খেতে পারে না, সে মেয়ে আজ একসাথে এত কিছু খাবে? আমি স্বাভাবিকভাবেই বললাম, আরে কালকে রাতে না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর লেট হয়ে গিয়েছিল দেখে সকালেও খেয়ে আসতে পারিনি। সেই কালকে দুপুরে যে তোর সাথে দুটো স্যান্ডউইচ খেয়েছি, আর কিছুই খাইনি। তাই বলে এত খাবার খাবি? আমি বিরক্ত নিয়ে বললাম, হ্যাঁ তো খাবার খাবো, এবার তুই কি খাবি নিয়ে চল তো, আমার খুব ক্ষুধা লেগেছে। নীরা আর কোনো কথা না বলে শুধু একটা বার্গার নিল। তারপর আমি আর নীরা বসার জন্য ফাঁকা টেবিল খুঁজতে লাগলাম। ঠিক তখনই পাশের টেবিল থেকে একটা মেয়ে আমার নাম ধরে ডেকে উঠল। নিচু, এই নিচু, এদিকে চলে এসো। কণ্ঠস্বর অনুসরণ করে পাশে তাকিয়ে দেখি মিথি আপু আমাকে হাত নেড়ে ডাকছে, আর তার সাথে আনিশা আপু, আশিক ভাইয়া, ঈশান ভাইয়া, অরণ্য ভাইয়া বসা। আমি কাছে যেতেই আপু বলে উঠল, তোমরা তো দুজন, এখানেই দুটো চেয়ার ফাঁকা আছে, এখানে বসে পড়ো। কি আর করার, এখানেই বসতে হলো। আনিশা আপুর পাশে নীরা, নীরার পাশে আমি, আর আমার পাশে অরণ্য ভাইয়া। বসে খাবারের ট্রেটা টেবিলে রাখতেই দেখি সবাই একবার আমার খাবারের দিকে তাকাচ্ছে, আর একবার আমার দিকে তাকাচ্ছে। প্রথমে কারণটা মাথায় না আসলেও কিছুক্ষণ পর বুঝতে পারলাম, সবাই আমার ট্রেতে এত খাবার দেখে আমার দিকে এভাবে তাকাচ্ছে। লজ্জায় এখন আমার এখান থেকে দৌড় দিতে ইচ্ছে করছে। ছি ছি ছি, কী ভাবছে সবাই এখন আমাকে? নিশ্চয় ভাবছে এই মেয়ে একটা খাদক, কত খায়। আল্লাহ, আমাকে আরও একটু লজ্জা দিতে অরণ্য ভাইয়া ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুমি এতগুলো খাবার কেন নিয়েছো? এমনিতেই লজ্জায় মরে যাচ্ছি, তার উপর ওনার এই কোয়েশ্চেন। আচ্ছা, উনি সবসময় আমাকে পচানোর চিন্তায় থাকে কেন? এতগুলো খাবার আমি কেন নিব? খেতেই তো নিয়েছি। এই উত্তরটা বলতে ইচ্ছে হলেও সাহসে কুলায় না, তাই আমি শান্ত কণ্ঠে বললাম, আসলে কালকে দুপুরে শুধু 2টা স্যান্ডউইচ খেয়েছি, রাতে আর সকালে কিছু খাইনি তো। অরণ্য ভাইয়া এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কাল রাত আর সকালে কিছু খাওনি কেন? আমি আমতা আমতা করে বললাম, আসলে কাল রাতে পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে গিয়েছিলাম, তাই খাইনি। আর রাতে টেবিলে ঘুমানোর ফলে ঘাড়ে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, সকালে ঘাড় ম্যাসেজ করতে করতে লেট হয়ে গিয়েছিল, তাই খেয়ে আসতে পারিনি। অরণ্য ভাইয়া রাঙি কণ্ঠে বলল, আজকে কিছু বলবো না, কিন্তু আর যেন না শুনি তুমি না খেয়ে আছো, আন্ডারস্ট্যান্ড? আমি মাথা চাকিয়ে হ্যাঁ বললাম। অরণ্য ভাইয়া জিজ্ঞেস করলো, তা চোখের ক্ষুধায় তো এত খাবার নিলে, খেয়ে শেষ করতে পারবে তো? আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম চোখের ক্ষুধা সেটা আবার কি। আনিশা আপু বিরক্তি নিয়ে বলল, আহ অরণ্য, মেয়েটার ক্ষুধা লাগছে, তুই পুলিশের মতো জেরা না করে মেয়েটাকে খেতে দে তো। আচ্ছা খাও খাও, যদিও শেষ করতে পারবে না, শুরু তো করো। আমি কিছু না বলে খাওয়া শুরু করলাম, আর মনে মনে অরণ্য ভাইয়ার প্রতি বিরক্ত নিয়ে বললাম, আমি কতটুকু খেতে পারবো তা আমার থেকে বেশ উনি জানে। সব জানতা গামছাওয়ালা। গল্প করতে করতে বার্গার আর ভেজিটেবল রোলটা খাওয়া শেষ করতেই পেট ভরে গেল। চিকেন রোলটা হাতে নিয়ে ঘোরাচ্ছি, মুখে ঢুকানোর সাহস পাচ্ছি না। মনে হচ্ছে এটা মুখে ঢুকলেই যা খেয়েছি সব বের হয়ে আসবে। কিন্তু এখন খাবারগুলো কি করব? তখনই অরণ্য ভাইয়া বলল, কি হলো, খাবার হাতে নিয়ে ঘোরাচ্ছ কেন? খাও। পেট ভরে গিয়েছে। পেট ভরে গিয়েছে মানে? এই খাবারগুলোর কি হবে এখন? ইডিয়েট, নিজের পেটের আন্দাজ নিজেই বুঝো না? আমি খাবার ওয়েস্ট করা মোটে পছন্দ করি না, খাও। আমি কাদো কাদো মুখ নিয়ে নিজেই নিজেকে বকতে লাগলাম, কেন যে একবারে এত খাবার নিতে গেলাম। ঈশান ভাইয়া কিছু বলতে যাবে তার আগেই অরণ্য ভাইয়া বলে উঠল, প্লিজ তোরা কেউ এখন কিছু বলবি না, খাচ্ছ না কেন? খাও। আমি চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে করতে চিকেন রোলটাতে একটা কামড় দিয়ে কোনো রকমে গিললাম, আর একটা কামড় দেওয়ার জন্য রোলটা মুখের দিকে নিচ্ছি। তখনই অরণ্য ভাইয়া আমার হাত ধরে রোলটা তার মুখে ঢুকিয়ে দিল। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকি। অরণ্য ভাইয়া রোল খাওয়া শেষ করে পানি খেয়ে আমার দিকে রাগীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর কখনো এত খাবার নেবে? আমি মাথা ঝাঁকিয়ে না করি। অরণ্য ভাইয়া বলল, মনে থাকো যেন আর কোনোদিন এত খাবার নিলে সত্যি সত্যি তোমাকে সব খাবার খাওয়াবো। তারপর অরণ্য ভাইয়া ক্যান্টিনের ছোট ছেলেটাকে ডেকে বাকি খাবারগুলো দিয়ে কাউকে কিছু না বলে ক্যান্টিন থেকে বের হয়ে চলে যায়। ভাইয়া আপুরাও আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। তারপর নীরা অবাক চোখে চেয়ে আমাকে বলল, অরণ্য ভাইয়া তোর এটো খেলো? আমি ভ্রুকুচকে নীরাকে জিজ্ঞেস করলাম, মানে? এই যে অরণ্য ভাইয়া তোর খাওয়া রোল খেলো, এটাকেই তো এটো খাওয়া বলে। আমি স্বাভাবিকভাবেই বললাম। ওহ। নীরা আগের মতোই উৎসাহ নিয়ে প্রশ্ন করলো, তুই জানিস এটো খেলে কি হয়? আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়? কোনো অসুখ করে? আরে না গাধি, এটো খেলে ভালোবাসা বাড়ে। নীরার কথা শুনে আমার কাশি শুরু হয়ে গেল। আমি গ্লাস থেকে পানি খেয়ে নীরাকে বললাম, হ্যাঁ, ভালোবাসা এত বৃদ্ধি পেয়েছে বলেই তো উনি আমাকে থ্রেট দিয়ে গিয়েছেন।
এসব বাজে বাজে কথা ছেড়ে চল, ক্লাস টাইম হয়ে গিয়েছে। বলেই আমি ব্যাগ নিয়ে উঠলাম। নীরাও আমার পিছু পিছু আস্তে আস্তে বলল। মোটেও এগুলো আজে বাজে কথা না, তোর ভাইয়া আমাকে বলেছে। আমি সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বললাম, ভাইয়া তোর থেকে খাওয়ার জন্য তোকে বোকা বানিয়েছে। নীরা আমার পাশে হাঁটতে হাঁটতে বলল। আরে না, আমি গল্পেও পড়েছি। আমি বিরক্ত নিয়ে বললাম, আরে বাপ, গল্প মানেই গল্প, এগুলো বাস্তব হয় না রে। এখন প্লিজ আর কথা না বলে চল তাড়াতাড়ি, না হলে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। আজ পহেলা বৈশাখ, ইচ্ছা না থাকলেও নীরার জন্য ইউনিভার্সিটিতে যেতেই হবে। তার উপর গত অনুষ্ঠানে অরণ্য ভাইয়া বলেছে শাড়ি ছাড়া যেন না আসি, তাই আগেই আমি একটা সাদা লাল জামদানি শাড়ি কিনেছিলাম। ওই শাড়িটাই মা পরিয়ে দিয়েছে, চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের মালা জড়ানো, কানে মাটির দুল, গলায় মাটির হার, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। শেষ আমার সাজ। ইউনিভার্সিটিতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা বেজে যায়। আজকে আমার যাওয়ার আগেই নীরা ইউনিভার্সিটিতে চলে যায়। আমি গাড়ি থেকে নেমে শাড়ি ধরে নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে হেঁটে ইউনিভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকছি। ভয়ে ভয়ে হাঁটছি, যদি শাড়ি খুলে যায়। ইউনিভার্সিটি অনেক সুন্দর করে সাজানো, মাঠের মধ্যে অনেক স্টল বসেছে। সেখানে মাটির গহনা, শাড়ি, কাঁথা, ফুল আরও অনেক কিছুর স্টল আছে। স্টুডেন্ট টিচার্সরা ঘুরে ঘুরে দেখছে, তাদের পছন্দ মতো কিনছে। আমি মাঠে দাঁড়িয়ে নীরাকে ফোন করলে নীরা মাঠের মধ্যে চলে আসে। আমাকে দেখে নীরা হাঁ করে তাকিয়ে আছে। আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? দোস্ত, আমি ফিদা হয়ে গেছি, কেন যে ছেলে হলাম না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? নীরা আমাকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোকে যা লাগছে না, ইচ্ছে করছে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আমি চোখ দুটো ছোট ছোট করে বললাম, মাথা ঠিক আছে তোর? না, তোকে এই সাজে দেখে মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। আর শুধু আমার মাথা নষ্ট হয়নি, একবার আশেপাশে তাকিয়ে দেখ, সবাইকে তুই আজ ফিদা করেছিস। আমি আশেপাশে তাকিয়ে দেখি আশেপাশের অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। আমি নীরার দিকে তাকিয়ে বললাম, এটা আর বিশেষ কি, ইউনিভার্সিটির ক্রাশ অরণ্য ভাইয়ার জন্য। আমি ভার্সিটিতে সেই কবে থেকেই ফেমাস হয়ে গিয়েছি। অন্য দিনের সাথে আজকের চাহনির পার্থক্য আছে। অন্যদিন সবাই কৌতূহল নিয়ে তাকায়, আর আজকে সবাই তোর সুন্দর দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আমি হাসতে হাসতে বললাম, হয়েছে চক্ষু বিশেষজ্ঞ, এবার যাওয়া যাক। আমার কথায় আমরা দুজনেই হেসে দেই। তারপর আমরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখি। স্টল দেখা শেষ হলে হলরুমে অনুষ্ঠান দেখতে যাই। বসে বসে নীরার সাথে অনুষ্ঠান দেখছিলাম। তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি কল রিসিভ করে হ্যালো হ্যালো করছি, কিন্তু কানের শব্দে কথা বোঝা যাচ্ছে না, তাই আমি কল কেটে দেই। একটু পর আবার কল আসে। আমি আবার কল রিসিভ করে হ্যালো হ্যালো করি, কিন্তু এবারও কথা বোঝা যাচ্ছে না দেখে কল কেটে দেই। তখন ওই নাম্বার থেকে একটা মেসেজ আসে। মেসেজে লেখা, এই মেয়ে, তুমি এত অলস কেন? কথা বোঝা যাচ্ছে না সাউন্ডের জন্য? তুমি দূরে এসে কথা বলতে পারো না, স্টুপিড? মেসেজটা পড়ে আমার খুব রাগ হয়। অচেনা নাম্বার থেকে গালি দিলে কার না রাগ লাগবে। রাগে আমিও রিপ্লাই দেই, আপনার সাহস তো কম নয়, আননোন নাম্বার থেকে বকাঝকা করছেন, আমার সামনে আসলে না একেবারে মাথা ফাটিয়ে দিব, স্টুপিডের দাদা। আমার মেসেজ এসেছে। এই, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি অরণ্য। আমি রিপ্লাই দিলাম, তা আপনি অরণ্য না জঙ্গল, তা দিয়ে আমার কোনো কাজ নেই, আমাকে ডিস্টার্ব করবেন না। আমার মেসেজ আসলো, নিজুম, আমি তোমার ইউনিভার্সিটির সিনিয়র আরিয়ান চৌধুরী অরণ্য। 5 মিনিটের মধ্যে তুমি বাগানের ওই ব্রেঞ্চে একা চলে আসো। 1 মিনিট লেট হলে তোমার খবর আছে। মেসেজ দেখে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রাগে বক বক করতে করতে এতক্ষণ অরণ্য ভাইয়ার নামের কথা মাথাতেই ছিল না। হায় আল্লাহ, এখন কি হবে? আমি কপালে হাত দিয়ে ফেলি। নীরা আমাকে জিজ্ঞেস করলে আমি ওকে সব বলে বাগানে চলে আসি। বাগানে গিয়ে দেখি অরণ্য ভাইয়া বেঞ্চে বসে আছে। পরনে সাদা লাল পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট, পাঞ্জাবির হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করা, পাশে একটা ব্যাগ। অরণ্য ভাইয়া মাথা নিচু করে বসে বসে ফোনে কিছু টাইপ করছিল। আমি গুটি গুটি পায়ে অরণ্য ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, সরি ভাইয়া। অরণ্য ভাইয়া মাথা তুলে আমার দিকে তাকাতে আমি মাথা নিচু করে ফেলি। অনেকক্ষণ হয়ে গিয়েছে আমি দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে মাথাটা হালকা উঁচু করে দেখি ভাইয়া সেই একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি আস্তে করে ডাক দেই, অরণ্য ভাইয়া। কোনো সারা শব্দ নেই। আবার কিছুক্ষণ পর ডাক দেই, অরণ্য ভাইয়া। নো রেসপন্স। অরণ্য ভাইয়া মাঝে মাঝেই এমন ধ্যানে বসে। পড়ানোর সময়ও মাঝে মাঝে উনি চুপচাপ আমার দিকে তাকিয়ে স্থির হয়ে বসে থাকে। ক্লাস 10-এ থাকতে একবার স্যার ধ্যানে বসার উপায় শিখিয়েছিল। চোখ বন্ধ করে তুমি প্রথমে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে একটা দরজার কাছে গিয়ে হাত বাড়িয়ে দরজা খুলবি। দরজার ওপারে থাকবে একটা রাজ্য,
যার রাজা তুমি, সেই রাজ্যে তুমি যা ইচ্ছা তা করতে পারো। তারপর ক্লাস টাইম শেষ হয়ে গিয়েছিল, তাই স্যার আর কিছু বলতে পারেনি। কিন্তু স্যার তো চোখ বন্ধ করে ধ্যান করার কথা বলেছিল। ওনার তো চোখ খোলা, উনি কিভাবে ধ্যান করেন? মনে হয় উনি ধ্যানে অনেক এক্সপার্ট হয়েছে, তাই আর চোখ বন্ধ করতে হয় না। উনি সব কিছুতেই যেই পরিমাণ এক্সপার্ট, তাতে এই সামান্য ধ্যানে টেয়ানে এক্সপার্ট হওয়া ওনার কাছে কোনো ব্যাপারই না। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছে। আমি এবার একটু জোরেই অরণ্য ভাইয়াকে ডাক দিলাম, অরণ্য ভাইয়া। অরণ্য ভাইয়া চমকে উঠে বলল। হ্যাঁ কি? আমি মাথা নিচু করে বললাম, সরি ভাইয়া। অরণ্য ভাইয়া বেঞ্চে হেলান দিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর অরণ্য ভাইয়া চোখ খুলে তাকিয়ে দেখে আমি পা ব্যথায় একবার এ পা হালকা উপরে তুলছি, আবার ওই পা হালকা উপরে তুলছি। অরণ্য ভাইয়া আমার পায়ের দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এভাবে নাচছো কেন? সাথে সাথে আমি সোজা হয়ে দাঁড়িয়ে যাই। মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বললাম, পা ব্যথা করছে। অরণ্য ভাইয়া বিস্মিত চোখে তাকিয়ে বলল, এতটুকুতেই পা ব্যথা শুরু হয়ে গিয়েছে? আমি কিছু না বলে চুপ করে বইলাম। অরণ্য ভাইয়া তার পাশের দিকটা দেখিয়ে বলল, এখানে বসো। আমি চুপ করে গিয়ে টুপ করে বসে পড়লাম। আহা, শান্তি পেল আমার পাটা। তা ফোনে কি জানি বলছিলে আমি জঙ্গল? আমি ভয়ে একটা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ভীত কণ্ঠে বললাম, সরি ভাইয়া, আমি বুঝিনি ওটা আপনি ছিলেন। অপরাধ যেহেতু করেছো শাস্তি তো পেতেই হবে। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ভাইয়া সরি, আর হবে না। অরণ্য ভাইয়া কিছু না বলে ওনার পাশে রাখা ব্যাগ থেকে একটা তুলি বের করে আমার হাতে দিয়ে বলল, নাও মাথার চুল থেকে বেলি ফুলের মালাটা খুলে এটা দিয়ে পনিটেল করে বাঁধো। আমি অরণ্য ভাইয়ার কথা শুনে অবাক হয়ে যাই। এটা কেমন শাস্তি? ভাবনার জগতে না ঢুকে অরণ্য ভাইয়ার হাত থেকে তুলিটা নিয়ে বললাম, ভাইয়া আমার কাছে তো চিরুনি নেই, আয়নাও নেই। আমি হলরুমে গিয়ে নীরাকে বলে, আমি কথা শেষ করার আগেই অরণ্য ভাইয়া আমার হাত থেকে তুলি নিয়ে উঠে দাঁড়ায়। আমার পিছনে গিয়ে আমার চুলে হাত দিল। ওনার হাতের স্পর্শ আমার মাথায় পড়তেই কেঁপে উঠি আমি। আমার হাড়টা মনে হয় এবার লাফাতে লাফাতে বের হয়ে আসবে। আমি শক্ত হয়ে বসে রইলাম। উনি আমার চুল থেকে আস্তে ধীরে প্রথমে বেলি ফুলের মালাটা পরে খোপা খুলে সেই তুলি দিয়ে কোনো রকম একটা ছুটি বেঁধে দিল। তারপর আমার সামনে এসে আমাকে বলল, দাঁড়াও। আমি দাঁড়িয়ে যাই। উনি ব্যাগ থেকে কালো রঙের নীল সুতোর কাজ করা খুব সুন্দর একটা চাদর বের করে আমার গায়ে পেঁচিয়ে দিয়ে আমাকে বলল, আর কখনো শাড়ি পরবে না, আন্ডারস্ট্যান্ড? উনি কেন আমার মাথার চুল বেঁধে দিল? কেন আমার গায়ে চাদর চড়িয়ে দিল? কেন নিজেই আমাকে শাড়ি পরে আসতে বলে আবার এখন আর কখনো শাড়ি পরতে না করলো? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খেলেও তা আপাতত সব সাইডে রেখে উপরে নিচে মাথা ঝুলিয়ে ওনার কথার উত্তরে হ্যাঁ দিলাম। আজকে 4 দিন সেমিস্টার ফাইনাল এক্সামের পর ইউনিভার্সিটির ছুটি। আরও 3 দিন পর ভার্সিটি খুলবে। এটা ভাবতেই মনটা যেন খারাপ হয়ে গেল। অন্য সবসময় ছুটির সময় খুব খুশি থাকি, এই প্রথম কোনো ছুটির সময় আমার মন খারাপ। অন্য সময় যেখানে চাইতাম আরও ছুটি থাক, এখানে যেন মনে প্রাণে চাইছে ছুটি কমে যাক। কিন্তু কেন? নীরার সাথে ঘুরে ফিরে আড্ডা দেওয়ার জন্য? ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য? পড়াশোনা করার জন্য? ভাবতে ভাবতে চোখ বন্ধ করতেই চোখে ভেসে উঠল অরণ্য ভাইয়ার ছবি। সাথে সাথে ফট করে মাথায় উত্তরটা চলে আসে, অরণ্য ভাইয়াকে দেখার জন্যই। তার গম্ভীর কণ্ঠটা শোনার জন্যই এই খারাপ লাগা। ছুটির দিন কবে শেষ হবে সেই প্রহর গোনা। ছুটির পর থেকেই তার সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হয়নি। মনটা খুব করে চাইছে তার কাছে ছুটে যেতে। তৃষ্ণার্ত চোখ দুটো তাকে দেখে নিজেদের তৃষ্ণা মেটাতে চাইছে। কান দুটোও যেন তার গম্ভীর ধ্বনি শ্রবণ করে মনকে শান্ত করতে চাইছে। কিন্তু কেন? কেন তাকে দেখার জন্য আমি এমন ছটফট করছি? আমি কি তাহলে তাকে ভালোবেসে ফেলেছি? আর অরণ্য ভাইয়া, সেই বা আমার লেখাপড়ার জন্য নিজের এত সময় নষ্ট করে কেন? সেও কি আমাকে ভালোবাসে? নিজের মাথায় নিজেই একটা গাট্টা মেরে বললাম, কী সব আবল তাবল চিন্তা করছিস নিজুম? এই লোক শুধু তার ভার্সিটির মান সম্মানের কথা চিন্তা করে তোকে পড়ায়, এর বেশি কিছু না। আর এত গম্ভীর মুখ লোকের প্রেমে টেমে কেউ পড়ে না, তুইও পড়িসনি। উনি দেখতে সুন্দর তাই অন্য সবার মতো তুইও তার মোহে পড়ে গিয়েছিস, সেই যা। হঠাৎ চোখ পড়ে সামনের রাস্তায়, সেখানে একটা কফি কালারের গাড়ি দাঁড়িয়ে আছে। শুধু আজকে না, গত 3 দিন ধরে প্রতিদিন রাতে যখন আমি বারান্দায় আসি তখনই এই গাড়িটা দেখতে পাই। বারান্দার রেলিংয়ের উপর কিছুটা ঝুঁকে উকি দিলাম গাড়ির ভিতরে দেখার জন্য, কিন্তু কিছুই দেখতে পেলাম না। সোজা হয়ে দাঁড়াতেই গাড়িটা শো শো করে চলে গেল। আমি রুমে চলে আসলাম। তখনই টুন করে ফোনে একটা মেসেজ আসার শব্দ হলো। জিপি অফার ভেবে আনমনে মেসেজটা ওপেন করতেই আমার চক্ষু চড়ক গাছ। মেসেজটা এসেছে আননোন নাম্বার থেকে। তাতে লেখা,
এত কেয়ারলেস মানুষ কিভাবে হয়? সামান্য একটা গাড়ি দেখার জন্য কেউ এভাবে রেলিংয়ের উপর ঝুঁকে পড়ে? আর একদিন যদি দেখি বারান্দার রেলিংয়ের উপর এভাবে ঝুঁকতে, থাপও দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। নাম নেই ঠিকানা নেই, ফ্রিতে বকে গেল। তবে একটা কথা শিওর, এই ব্যক্তিটাই গাড়ির ভিতরে ছিল, আর ব্যক্তিটি আমাকে চিনে আর আমার দিকেই দেখছিল। তার মানে ব্যক্তিটি আমাকে দেখার জন্যই আসে। কিন্তু কেন? আর ব্যক্তিটিই বা কে? আমি সেই নাম্বারে কল করলাম, রিং হতে হতে কেটে গেল, কেউ রিসিভ করলো না। আবার কল করলাম, নো রেসপন্স। এভাবে 5 থেকে 7 বার কল করলাম, কিন্তু রিসিভ হলো না। আমি বিরক্ত হয়ে আর কল করলাম না, ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। লাইব্রেরিতে সেই পড়ার জায়গায় বসে আছি আমি। কিছুক্ষণ পর অরণ্য ভাইয়া এলো। জানি না এতদিন পর অরণ্য ভাইয়াকে দেখে আমার কি হলো। আমি সব কিছু ভুলে অরণ্য ভাইয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি, আর এত মনোযোগ সহকারে ওনাকে দেখায় ব্যস্ত হয়ে পড়েছি যে উনি আমার পাশে বসে আমাকে ডাকছে তার খেয়ালই নেই। আমার চোখগুলো ঠিকই ওনাকে আসতে দেখেছে, আমার কানও তার সেই গুরু গম্ভীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, কিন্তু চোখ আর কান দুটো যেন নিজেদের তৃষ্ণা মেটাতে এতটাই ব্যস্ত যে সেই তাদের শ্রবণ আর দর্শন বার্তা মস্তিষ্কে পাঠাতে ভুলে গিয়েছে। অনেকক্ষণ ডাকার পরও অরণ্য ভাইয়া আমার কোনো রেসপন্স না পেয়ে আমার কাঁধে হাত দিয়ে হালকা ঝাঁকি দিয়ে ডাক দেয়। নিজুম। ওনার স্পর্শ পেতেই শরীর কেঁপে আমি নিজের খেয়ালে ফিরে আসি। তাড়াতাড়ি করে দাঁড়িয়ে বলে উঠি, জি ভাইয়া। অরণ্য ভাইয়া ভ্রুকুচকে বিরক্ত দেখিয়ে বলল, জি হ্যাঁ মানে কি? সেই কখন থেকে তোমাকে ডাকছি, আর তুমি মহিষদের মতো ধ্যানে বসে আসো। ওনার ধমক খেয়ে মন খারাপ করে মাথা নিচু করে ক্ষীণ কণ্ঠে বললাম, সরি ভাইয়া। বসো। আমি বসে পড়তেই অরণ্য ভাইয়া টেবিলের উপরের কাগজগুলো দেখিয়ে আবার বলল, তোমার আমলনামা নিয়ে এসেছি। আমি কাগজগুলোর দিকে ভালো করে লক্ষ্য করে দেখি এগুলো আমার এক্সামের আনসার শিট। ভয়ে আমার হাত পা মৃদু কাঁপতে লাগলো। আল্লাহই জানে আজকে জীবিত অবস্থায় বাসায় ফিরতে পারবো কিনা। এমনিই উনি আমার উপর রেগে আছে, তার উপর রেজাল্ট খারাপ হলে আমাকে উনি অজগর সাপের মতো গিলে খাবে। আল্লাহ বাঁচাও। অরণ্য ভাইয়া আমাকে আর কিছু না বলে একটার পর একটা আনসার শিট চেক করছে। তখনই অরণ্য ভাইয়া পকেটে থাকা ফোনটা বেজে ওঠে, আর আমার মনে পড়ে যায় কালকে রাতের কথা। কালকে রাতে থাই গ্লাস সংলগ্ন পর্দাটা হালকা একটু ফাঁক করে বাহিরের দিকে উকি দিয়ে দেখি সেই গাড়িটা আজকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। পর্দাটা আরও ভালো করে টেনে দিলাম। গত 2 দিন ধরে আমি রাতে রুমের পর্দা আটসাট করে লাগিয়ে রাখি। সেই লোক নিজের পরিচয় না দিয়ে আমাকে চুপি চুপি দেখবে, আর আমি তা মেনে নেব? এটা হতেই পারে না। তাই আমিও নিজেকে পর্দার আড়াল করে নিলাম, আমাকে দেখতে দিব না তাকে। আমি পর্দা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। তখনই বিছানার উপরে থাকা ফোনটা বেজে ওঠে। আমি মনে মনে ভাবলাম, হয়তো সেই লোকটা গত 2 দিন আমাকে দেখতে এসে না দেখতে পেয়ে আমাকে কল করেছে, পর্দা সরিয়ে বারান্দায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করার জন্য। তাই তাড়াতাড়ি বিছানার উপর থেকে ফোন নিয়ে না দেখে রিসিভ করে বললাম, এই আপনার সাহস তো কম না, আমার কল ধরেন না, আবার আমাকে কল করেন। বায়োডাটা দিন আপনার, আর হ্যাঁ বায়োডাটাটা যেন রিয়েল হয়, আমি কিন্তু চেক করব। ফোনের ওপাশ থেকে রাগী কণ্ঠে কেউ বলে উঠল, হোয়াট? কী সব আবল তাবল কথা বলছো তুমি? আর ইউ ওকে নিজুম? কণ্ঠটা চেনা চেনা লাগছে। কে আপনি? তুমি আমার ফোন নাম্বার সেভ করোনি? আমি অরণ্য। আমি আপনার নাম্বার সেভ করব কি করে? আপনি কি আমাকে আগে কল করে বা মেসেজ করে বলেছেন যে আপনি অরণ্য না জঙ্গল? এক মিনিট, লাইনটা চেনা চেনা লাগছে কেন? মনে পড়েছে, লাইনটা আমি আগেও বলেছি অরণ্য ভাইয়াকে। তার মানে আপনি আপনি অরণ্য ভাইয়া? কথাটা বলে কান থেকে ফোন সরিয়ে চোখের সামনে ধরে দেখি স্ক্রিনের উপর জলজল করছে বাংলা ফরম্যাটে লেখা লাল চোখা নামটা। আমি আজকে শেষ। কথাটা ভেবে একটা শুকনো ঢোক গিলে ফোনটা আবার কানে ধরে ক্ষীণ কণ্ঠে বললাম, সরি অরণ্য ভাইয়া, আমি আসলে নাম্বার না দেখেই কল রিসিভ করে ফেলেছিলাম, সরি। কোনো কিছু তুমি খেয়াল করো না। যাক বাদ দাও, কালকে সকাল 10টায় ভার্সিটিতে আসবে। রাতুল তোমার জন্য ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকবে। কোন কোন কোর্স নিবে তা আমি রাতুলকে সব বলে দিয়েছি। তুমি শুধু গিয়ে টিগনেচার যা যা করতে হবে ওর সাথে করে লাইব্রেরিতে আমার জন্য অপেক্ষা করবে। আন্ডারস্ট্যান্ড? জি ভাইয়া। আচ্ছা রাখছি। বলেই ঠুস করে কল কেটে দিল। ফোন রাখতেই আমি একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলে উঠলাম, এমন তেতো লোকের প্রেমে কোন পাগলে পড়বে? লাল চোখা তেতো করলা একটা। আমার ভাবনার সমাপ্তি ঘটে অরণ্য ভাইয়ার কথাই। একটা আনসার শিট আমার দিকে এগিয়ে দিয়ে উনি জিজ্ঞেস করলো, বলো এর জন্য তোমার কি শাস্তি পাওয়া উচিত? আমি ভয়ে ভয়ে আনসার শিটটার দিকে তাকিয়ে দেখি এটা ইংলিশ 1-এর আনসার শিট। ম্যাথে আমি যদি জাহাজ হই তাহলে ইংলিশে আমি ভাঙা ঢিঙ্গি নৌকা।
কিন্তু এবার অরণ্য ভাইয়া পড়ানোর ফলে ইংলিশ এক্সামও খুব ভালো হয়েছে। তাহলে রেজাল্ট খারাপ হলো কিভাবে? কৌতূহলী হয়ে খাতার দিকে তাকিয়ে দেখি আমি 39.5 পেয়েছি, হাফ কম 40। টিচাররা বলেছে কেউ যদি এমন হাফ পায় তাহলে তাদের রেজাল্ট দেওয়ার সময় তাতে হাফ অ্যাড করে দেওয়া হবে। সেই হিসেবে আমি 40ই পেয়েছি। কিন্তু উনি এখন আমাকে এই হাফ কম পাওয়ার জন্য শাস্তি দিবেন। আমাকে চুপ থাকতে দেখে অরণ্য ভাইয়া বলল, কী হলো বলো, কী শাস্তি দেওয়া উচিত তোমাকে? আমি বলেছিলাম কোনো কোর্সে যেন 40 কম মার্ক না আসে, সেখানে তুমি ইংলিশে হাফ মার্ক কম পেয়ে বসে আছো। যেহেতু বাকি সবগুলোতে ভালো করেছো আর একটাতেই মাত্র হাফ মার্ক কম পেয়েছো, তাই তোমাকে ছোট শাস্তি দেব। কথাটা বলি অরণ্য ভাইয়া চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, আমার মাথাটা টিপে দাও। আমি এতক্ষণ ভয়ে মাথা নিচু করেছিলাম। ওনার কথা শুনে মাথা তুলে চোখ বড় বড় করে তাকালাম। উনি এমন একটা শাস্তি দিবেন তা আমার কল্পনাই ছিল না। 40-এর কম পেলে উনি শাস্তি দিবেন, কথাটা যেদিন আমাকে বলেছিলেন সেদিন থেকে আমি ভাবতে থাকি উনি আমাকে কি কি শাস্তি দিবেন। কানে ধরে দাঁড় করিয়ে রাখবেন, নাকি এক পায়ে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবেন, নাকি কানে ধরে উঠবোস করতে বলবেন, নাকি থাপ্পড় দিবেন। কিন্তু মাথা টিপে দেওয়ার কথা কখনোই মাথায় আসেনি। আমার ভাবনার সুতো কাটে অরণ্য ভাইয়ার কথাই। উনি চোখ দুটো খুলে আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমার মাথা টিপে দিতে বলেছি, মারতে বলিনি। যে অবাক হয়ে ভাবতে বসেছো, ফার্স্ট কাজ শুরু করো। আমি আস্তে আস্তে ওনার কাছে গেলাম। উনি চোখ বন্ধ করে ফেললো। আমি আমার কাঁপা কাঁপা হাত ওনার কপালে রাখতেই আমার পুরো গায়ে যেন কারেন্টের শক লাগলো। হার্টবিট বেড়ে গেল দ্বিগুণ তিনগুণ। আমি নিজেকে কোনো রকম স্থির রেখে বৃদ্ধা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল দ্বারা হালকা করে ওনার কপালে চাপ দিতে লাগলাম আর ভাবতে লাগলাম এর থেকে কানে ধরে দাঁড়িয়ে থাকা অনেক সহজ ছিল। আজ ভার্সিটির বর্ষপূর্তি অনুষ্ঠান। যেহেতু অরণ্য ভাইয়া শাড়ি পরতে না করেছে আর আমারও শাড়ি পরতে ভালো লাগে না, তাই আজকে শাড়ি পরিনি, একটা সাদা চুড়িদার পরেই ইউনিভার্সিটিতে এসেছি। ভার্সিটির গেট দিয়ে হেঁটে ভিতরে যাচ্ছি আর ব্যাগের চেন খুলে ফোন বের করছি নীরাকে কল দিব বলে। ফোন বের করে ব্যাগের চেন লাগাতেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নীরা ফোন করেছে। রিসিভ করে বললাম, হ্যালো নীরা, কোথায় তুই? জানো একটা কথা, মানে কি হয়েছে? আমতা আমতা না করে সোজাসাপটা বল। মানে বিকালে নাকি দ্বীপের কাজ আছে, তাই আসতে পারবে না। তাই ওকে বলতে না দিয়ে আমি বলে উঠলাম, তাই তুই এখন দেখা করতে যাচ্ছিস, ঠিক তাই তো? প্লিজ দোস্ত, রাগ করিস না, দুপুরের আগেই চলে আসবো। আমি রাগ দেখিয়ে বললাম, মানে কি? তাহলে আমাকে এখন আসতে বললি কেন? আগে আমি তো জানতাম না, সব সময় তো দ্বীপ বিকেলেই দেখা করে, তাই আমি আস্ক করিনি। আর দ্বীপেরও বলতে মনে নেই। এখন সকালে যখন বের হব তখন দ্বীপ ফোন করে আর তখনই বলে। প্লিজ জানো, রাগ করিস না, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, তাড়াতাড়ি চলে আসিস। ওকে জানো। বলি আমি কলটা কেটে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম। কি আর করার, এখন বাসায় গিয়ে আবার দুপুরে আসা সম্ভব না, কারণ এখন বাজে 10:45। বাসায় যেতে যেতে বাজবে 11:30। আবার দুপুর 2টার দিকে আসতে চাইলে বাসা থেকে রওনা দিতে হবে কমপক্ষে 1টায়। এত গাড়ি দৌড়ানোর থেকে হলরুমে গিয়ে বসে থাকা ভালো। একা একা হাঁটা দিলাম হলরুমের দিকে। হলরুমে গিয়ে ঢুকেই দেখি সামনে অরণ্য ভাইয়া, সাদা রঙের পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত ভাঁজ করা, সাথে সাদা প্যান্ট। দাঁড়িয়ে আশিক ভাইয়া আর আরও কিছু সিনিয়র ভাইয়াদের সাথে কথা বলছে। কথা বলার মাঝেই বারবার ডান হাত দিয়ে কপালের সামনে আসা চুলগুলো পিছনে ঠেলে দিচ্ছে। মারাত্মক লাগছে দেখতে। ছেলে মানুষ এত সুন্দর হয় কিভাবে? তাদের এত সুন্দর হওয়া কি ঠিক? মোটেও না। সুন্দর হবে মেয়েরা। সুন্দরী মেয়েরা সুন্দর করে সাজুগুজু করে ঘুরবে, আর ছেলেরা তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে ক্রাশ খাবে। এটাই তো নিয়ম। কিন্তু এখানে দেখো, অরণ্য ভাইয়া সব নিয়ম উল্টোপাল্টা করে রেখেছে। এই নিয়ম ভাঙার জন্য ওনাকে শাস্তি দেওয়া উচিত। ওনার মুখে কালি মেখে দেওয়া উচিত। ওনার চুলগুলো ফেলে দিয়ে ওনাকে ন্যাড়া করে দেওয়া উচিত, যাতে কেউ ওনার দিকে না তাকায়। হঠাৎ অরণ্য ভাইয়া আমার দিকে তাকালে আমি মাথা নিচু করে পিছনের দিকে যেতে লাগলাম। তখনই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে ডাক দিল, নিজুম, আয় নিজুম। পাশে তাকিয়ে দেখি আনিশা আপু ডাকছে। আমি হাসি মুখে এগিয়ে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো, তুমি কেমন আছো? আমিও মিষ্টি হেসে উত্তর দিলাম, ভালো। আনিশা আপু পাশের খালি চেয়ারটা দেখিয়ে বলল, এখানে বসো। আমি আশেপাশে তাকাই। প্রথম 3টা শাড়ি টিচার্স আর স্পেশাল গেস্টদের জন্য বরাদ্দ। চতুর্থ শাড়ি থেকে সপ্তম শাড়ি পর্যন্ত মাস্টার্সের ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টের জন্য। এভাবে আমার মতো সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টের সিট লাস্টের দিকে। আমি আপুকে বললাম, আপু এটা তো মাস্টার্সের স্টুডেন্ট সিট,
এখানে আমি বসলে বাকি স্টুডেন্টরা। আমার কথা শেষ হওয়ার আগেই আনিশা আপু আমার হাত ধরে পাশের খালি চেয়ারটায় টেনে বসিয়ে দিয়ে বলল, ছোট মাথায় অত চিন্তা করতে হবে না, বসো তো। ইস নিজুম, যা সুন্দর লাগছে না তোমাকে। আমি মেয়ে হয়ে ক্রাশ খেয়ে ফেলছি। ছেলে হলে তোমাকে কিডন্যাপ করে বিয়ে করে নিতাম। আমিও দুষ্টুমি করে বললাম, আমাকে কিডন্যাপ করতে হতো না, তোমার মতো কিউট ছেলের সাথে আমি এমনিই পালিয়ে যেতাম। আনিশা আপুর পাশে আশিক ভাইয়া বুঝতে বুঝতে বলল। অরণ্যের কপাল পুড়ল। আমি কৌতূহলী হয়ে আশিক ভাইয়াকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে অরণ্য ভাইয়ার? অরণ্যের স্টুডেন্ট হয়ে তুমি সুন্দর চিনো না? একে বলছো সুন্দর, একে দেখলে তো পেতনিরাও ভয় পায়। আনিশা আপু আশিক ভাইয়ার চুল টেনে ধরে বলল, আমাকে না, তোকে দেখলে পেতনি পালায়। তুই শুধু আমার ভাই বলে মিথি তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, না হলে সিঙ্গেল মূর্তি। মিথি আপু এতক্ষণ পাশে কিছু মেয়েদের সাথে কথা বলে এখানে এসে দাঁড়াতে আশিক ভাইয়া মিথি আপুকে বলল, মিথি, তুমি এই পেতনিকে বলে দাও তুমি তো আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো। মিথি আপু করুণ চোখে আশিক ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি কি করে আমার জানুকে মিথ্যে কথা বলি বলো? আশিক ভাইয়া আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, নিঝুম, তোমার কোনো সিঙ্গেল কাজিন আছে? আমি আশিক ভাইয়াকে উত্তর দিলাম, না ভাইয়া, আমার কোনো সিঙ্গেল কাজিন নেই। ইনফ্যাক্ট আমার কাজিন বলতে শুধু একটা মামাতো ভাই আছে, যে নীরার বয়ফ্রেন্ড। মিথি আপু হেসে আমার অন্য পাশে বসতে বসতে বলল, থাকলেই কি হতো? আমাদের এই সুন্দরী বনুর সুন্দরী কাজিনগুলো কি তোর মতো বাদরের সাথে প্রেম করতো? নির্ঘাত আমি দয়ালু মেয়ে বলে। তখনই মাইক হাতে নিয়ে অরণ্য ভাইয়া স্টেজে উঠল, সবাইকে চুপচাপ সিটে বসে পড়তে বলল। সাথে সাথে মাছের বাজার লাইব্রেরির মতো চুপচাপ হয়ে গেল। অন্যান্য স্যাররা আসতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে স্পেশাল গেস্ট আর ভিসি স্যার আসলো। স্পেশাল গেস্ট, ভিসি স্যার ও অন্যান্য স্যারদের বক্তব্য দেওয়ার পর আনিশা আপু আর আশিক ভাইয়া স্টেজে চলে যায় অ্যাঙ্কারিং করার জন্য। আর তখনই অরণ্য ভাইয়া আমার পাশে যে চেয়ারটাতে আনিশা আপু বসেছিল সেখানে এসে বসে। আর অরণ্য ভাইয়ার পাশে বসে ঈশান ভাইয়া, যেখানে কিছুক্ষণ আগে আশিক ভাইয়া বসা ছিল। এই প্রথম অরণ্য ভাইয়া আমার এতটা কাছে এসে বসেছে। এর আগে ক্যান্টিনে, রেস্টুরেন্টে বা বেঞ্চে কত জায়গায় ওনার পাশে বসেছি। আমাদের মাঝে বেশ দূরত্ব বজায় ছিল, কিন্তু আজকে আমার আর ওনার চেয়ারের মধ্যে মনে হয় মাত্র 2 আঙ্গুল পরিমাণ ফাঁকা আছে। আমার হার্টবিট বেড়ে গিয়েছে, হাত পা কাঁপছে। শক্ত হয়ে সামনের দিকে তাকিয়ে বসে আছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আর না পেরে মিথি আপুকে বললাম, আপু পানি হবে? পানি খাবো। পানি খাবে? আমার কাছে তো নেই। আমার কথা শুনে অরণ্য ভাইয়া বলল, আমি আনছি। কিছুক্ষণ পর অরণ্য ভাইয়া 6 বোতল 7 আপ নিয়ে আসলো। একটা আমাকে দিল, একটা মিথি আপুকে দিল, 3টা ঈশান ভাইয়ার হাতে দিয়ে একটা নিজে খুলে খাওয়া শুরু করলো। তখন ঈশান ভাইয়া বলে উঠল, সারা জীবন পানি চেয়েও পানি পেলাম না, আর কেউ ডিরেক্ট পানি না চেয়েও 7 আপ পেয়ে গেল। সবই কপাল। বেচারাকে ছেড়ে দিয়েছাম, না হয় তোর প্রেমে 24টা বাঁচবে। এদিকে আমি 7 আপের বোতল খুলতে গিয়ে পড়লাম ঝামেলাতে। এটা তো আমি খুলতেই পারছি না, অন্য সময় তো পারি। আমার অবস্থা দেখে অরণ্য ভাইয়া আমার হাত থেকে বোতলটা নিয়ে বলল, বেশি করে খেতে পারো না? এক মোচড় দিয়ে ক্যাপটা খুলে আমাকে হাতে দিয়ে দিল। আমি কিছু না বলে খেতে লাগলাম আর ভাবতে লাগলাম, যার ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার দেয়া 7 আপ খেয়েই এখন আমি গলা ভিজাচ্ছি। দুপুরের দিকে লাঞ্চ ব্রেক দেওয়া হলো। ব্রেক টাইম শুরু হতেই সবাই ঠেলাঠেলি করে বের হতে লাগলো। ভিড় কমার জন্য আমি, মিথি আপু আর আনিশা আপু বসে আছি। সবাই বের হলে আমরা বের হই। আমরা হলরুম থেকে বের হতেই আমাদের সামনে এসে হাজির হয় অরণ্য ভাইয়া, ঈশান ভাইয়া আর আশিক ভাইয়া। অরণ্য ভাইয়া বলল, তোরা 3জন 5th ফ্লোরে 503 নম্বর রুমে গিয়ে বস, আমরা খাবার নিয়ে আসছি। আচ্ছা যা। নিজেকে অরণ্য ভাইয়াদের মধ্যে কেমন বেমানান লাগছিল। তারা বন্ধুরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করবে, মজা করবে, তার মাঝে আমার মতো একজন জুনিয়রকে মানায় না। তাই আমি বললাম, তোমরা যাও, নীরা আসছে, আমি ওর জন্য ওয়েট করি। অরণ্য ভাইয়া কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন, নীরার কি পা ভাঙ্গা যে 5তলা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না? আমি নম্র কণ্ঠে বললাম, না ভাইয়া, নীরার পা ঠিকই আছে। আসলে আমি অর্ধেক কথা বলে থেমে গেলাম। ভাবতে লাগলাম কথাটা কিভাবে বলল। অরণ্য ভাইয়া থমকে জিজ্ঞেস করলো, আসলে কি? আমি ওনার ধমক খেয়ে সোজাসাপটা বলে দিলাম, আপনারা সিনিয়ররা উপরে একসাথে খাবেন, আড্ডা দিবেন, সেখানে আমরা জুনিয়ররা, তাই বলছিলাম আর কি। আপনারা চুপচাপ ওদের সাথে যাও, আমি এসে যেন তোমাকে ওদের সাথে 5তলাইতে পাই। কথাটা বলেই অরণ্য ভাইয়া কটকট করে চলে গেলেন। ঈশান আর আশিক ভাইয়াও অরণ্য ভাইয়ার পিছু পিছু চলে গেল। আমি মন খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি তো খারাপ কিছু বলিনি। অরণ্য ভাইয়া আমাকে ভালো করে বুঝিয়েও তো বলতে পারতো। উনি আমাকে শুধু শুধু বকা দেয়। খুব অভিমান হলো ওনার উপর।
কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পাশে তাকিয়ে দেখি আনিশা আপু আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি আনিশা আপুর দিকে তাকাতেই আপু বলল, তুমি আমাদের কাছে আর 5টা জুনিয়রের মতো না, আমরা তোমাকে নিজের বোনের মতো ভালোবাসি। আমাদের সাথে থাকার সময় কখনো এমন ভাববে না। একদম, তুমি যখন আমাদের সাথে থাকবে তখন সবসময় ভাববে তোমার আর 2টা বোন আর 2টা ভাইয়ের সাথে আছো। আর অরণ্যর কথায় মন খারাপ করো না, ছোটকাল থেকে ও এমন বজ্রাগী। আমি আপুদের দিকে এক ঝলক তাকিয়ে বললাম, তোমরা সবাই তো ভালো শান্ত সৃষ্ট, এত বছর চলেও ওনাকে শান্ত করতে পারলে না। এই কাজ আমাদের দ্বারা সম্ভব নয়, এখন একমাত্র তুমি এই অসম্ভবকে সম্ভব করতে পারো। আমি একটা শুকনো ঢোক গিলে বললাম, আমি? উনি রেগে চোখ মুখ লাল করে চিৎকার দিবে নিঝুম বলে, তারপর আমাকে মাথায় তুলে একটা আছাড়ি দিবে। আমার কথা শুনে আনিশা আপু আর মিথি আপু হেসে দেয়। এভাবেই গল্প করতে করতে 503 নং রুমে চলে যাই। আজ কোনো ক্লাস নেই, তাই হলরুম ছাড়া বাকি সব রুমে তালা লাগানো, কিন্তু 503 নাম্বার রুমটা তালা লাগানো না। মনে হয় অরণ্য ভাইয়ারা খাওয়ার জন্য খুলেছে। রুমের ভেতরে ঢুকে দেখি রুমের সামনের দিকের বাম পাশের কর্নারে একটা মাঝারি সাইজের প্লাস্টিকের টেবিল আর 6টা চেয়ার রাখা। আনিশা আপু রুমে ঢুকে বলল, এখানে শুধু বসে থাকার চেয়ে চলো আমরা গিয়ে বারান্দায় ছবি তুলি। ঈশানের ডিএসএলআরটা তো আমার ব্যাগে। চলো নিঝুম, চলো। আমরা 3 জন বারান্দায় গিয়ে ছবি তুলতে শুরু করলাম। আনিশা আপু আমার সিঙ্গেল কিছু ছবি তুলল। আমরা রুমের ভিতরে ঢুকতে ঈশান ভাইয়া, আশিক ভাইয়া আর অরণ্য ভাইয়া খাবার নিয়ে আসলো। অরণ্য ভাইয়ার ডান হাতে 7 প্যাকেট আর বাম হাতে 6 প্যাকেট হাজির বিরিয়ানি। ঈশান ভাইয়ার ডান হাতে 2 লিটারের 2টা বোতল আর বাম হাতে টিস্যু, 7-8টা করে 1 টাইম গ্লাস, প্লেট আর চামচ। আশিক ভাইয়া ডান হাতে 15টা পানির বোতল আর বাম হাতে 6টা কাপ আইসক্রিম। সব কিছু না হয় ঠিক আছে, কিন্তু মাত্র 6 জন মানুষের জন্য 13 প্যাকেট বিরিয়ানি। আমি 1 প্যাকেট খেতে পারবো না। মিথি আর আনিশা আপু ডায়েট করে, তো দুজনে 2 প্যাকেটের বেশি খাবে না। বাকি থাকে 10 প্যাকেট আর মানুষ হলো 3 জন, তাহলে তারা এক একজন 3 প্যাকেটের বেশি খাবে। তার উপর এতগুলো কোক, পানি, আইসক্রিম, কি খাদক রে বাবা। অরণ্য ভাইয়া, ঈশান ভাইয়া আর আশিক ভাইয়া মিলেই টেবিলে সব খাবার সাজাচ্ছে। আমার চোখ পড়ে সামনে জানালার থাই গ্লাসটার দিকে। গ্লাসটা অর্ধেক খোলা। আমার বদ অভ্যাস, জানালার গ্লাস অর্ধেক খোলা থাকলে ভালো লাগে না, হয় বন্ধ থাকবে না হয় পুরোটা খোলা থাকবে। তাই আমি এগিয়ে গেলাম থাই গ্লাসটা খুলতে। জানালার ঠিক সামনে একটা কাঠের চেয়ার। চেয়ারটা না সরিয়ে জানালার কাছে যাওয়া যাবে না, তাই আমি চেয়ারটা সরানোর জন্য চেয়ারে হেলান দেওয়ার অংশ ধরে টান দিতেই হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করি। আমি খানিকটা জোরে ওহ করে চেয়ারটা ছেড়ে দেই। হাতটা উল্টো করে তালুর দিকে তাকাতেই দেখতে পাই হাতের তালু থেকে রক্ত পড়ছে। চোখ ঘুরিয়ে চেয়ারের দিকে তাকিয়ে দেখি আমি চেয়ারের যেই জায়গায় ধরেছিলাম ওখান থেকে রক্ত মাখা একটা ছোট তারকাটা বের হয়ে আছে। আমি চেয়ারটা চেপে ধরতেই এই তারকাটায় লেগেই আমার হাতের তালু কেটে গিয়েছে। আমি ব্যথায় বাম হাত দিয়ে ডান হাত ধরে মেঝেতে বসে পড়ি। সবাই আমার কাছে আসে। অরণ্য ভাইয়া এসে আমার সামনে মেঝেতে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে নিজুম? আমি সেই চেয়ারটার দিকে তাকিয়ে বললাম, আমি জানালা খোলার জন্য চেয়ারটা সরাতে গিয়েছিলাম, তখনই তার কাঁটাটা লেগে হাত কেটে গিয়েছে। অরণ্য ভাইয়া আমার হাতটা টেনে তার কাছে নিয়ে শান্ত কণ্ঠে বলল, বাম হাত সরাও। আমি আস্তে করে বাম হাতটা সরাতেই হাত থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। হাত থেকে রক্ত পড়লো অরণ্য ভাইয়ার ধবধবে সাদা পাঞ্জাবিতেও। অরণ্য ভাইয়া নিজের পকেট থেকে টিস্যু বের করে চাপ দিয়ে ধরে বলল, ব্যান্ডেজ আর স্যাভলন নিয়ে আয়, আরও টিস্যু দে। ঈশান আর আশিক ভাইয়া এক প্রকার দৌড়ে চলে গেল ব্যান্ডেজ আর স্যাভলন আনতে। রক্তে আগের টিস্যু ভরে গিয়েছে। আনিশা আপু টিস্যু বক্স এনে তার থেকে ফটাফট 5-6টা টিস্যু বের করে অরণ্য ভাইয়ার হাতে দেয়। অরণ্য ভাইয়া আনিশা আপুর থেকে বাম হাতে টিস্যু নিয়ে আবার চেপে দেয়। মিথি আপু প্লাস্টিকের 2টা চেয়ার এনে আমার পাশে রাখে। আমার বাম হাত ধরে আমাকে ফ্লোর থেকে উঠিয়ে আস্তে করে একটা চেয়ারে বসিয়ে দেয়। অন্যটাতে অরণ্য ভাইয়া আমার হাত ধরা অবস্থাতেই আমার সামনের চেয়ারে বসে পড়ে। ঈশান আর আশিক ভাইয়া ব্যান্ডেজ আর স্যাভলন নিয়ে আসলে অরণ্য ভাইয়া আমার হাতটা খুব যত্ন সহকারে স্যাভলন দিয়ে মুছে ব্যান্ডেজ করতে থাকে আর আমাকে বকতে থাকে। কে বলেছে তোমাকে জানালা খুলতে? পাকনামি না করে চুপচাপ থাকতে পারো না? চেয়ারটা ধরার সময় তোমার চোখ কোথায় ছিল? হ্যাঁ, ও কি ইচ্ছে করে হাত কেটেছে? ও তো খেয়াল করেনি। খেয়াল করবে না কেন? ওর খেয়াল কোথায় থাকে? এই চুপ করবি, এমনিতে মেয়েটা ব্যথা পেয়েছে। তুই কি সবসময় সব কাজ খেয়াল করে করিস? মিথি আপু আমার মাথায় হাত দিয়ে অরণ্য ভাইয়াকে বলল, দেখ মেয়েটা কান্না করছে আর কাঁপছে, তুই তার উপরে কি বকছিস? হ্যাঁ, আমি ব্যথা আর ভাইয়ার বকাই কান্না করছি, কিন্তু কাঁপছি কারণ অরণ্য ভাইয়া আমার হাত ধরে রেখেছে। তার স্পর্শ অনুভব করেই আমি কাঁপছি। এই প্রথম অরণ্য ভাইয়া
না, অরণ্য ভাইয়া না, কোনো ছেলে আমার হাত ধরেছে। অরণ্য ভাইয়া আর কিছু বললো না, ব্যান্ডেজ করে রক্ত মাখা টিস্যুগুলো নিয়ে রুম থেকে বের হয়ে গেল। অরণ্য ভাইয়া রুম থেকে যেতেই আশিক ভাইয়া বলল, নিঝুম, ওর কথায় তুমি কষ্ট পেও না। ওর কাছের মানুষ কষ্ট পেলে ওর মাথা খারাপ হয়ে যায়। একবার আমি বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করি। ও আমার সেই আধা ভাঙা বাইকটাকে প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে ভাঙে, তারপর একটা কাগজ নিয়ে আমাকে দেয়, যেটাতে লেখা ছিল আমি আর কখনো বাইক চালাবো না। আমাকে বলে যদি আমি ওই কাগজে সাইন করি তাহলে আমাকে হাসপাতাল থেকে বাসে নিয়ে যাওয়া হবে, তা না হলে সারা জীবন আমাকে হাসপাতালে রাখবে। আমার বাবা মা অরণ্য বলতে পাগল। অরণ্য যদি বলে আমাকে হসপিটাল থেকে বাসায় না নিতে তাহলে তারা তাই করবে। শেষে কোনো উপায় না পেয়ে আমি কাগজটাতে সাইন করে বাসায় আসি। ওই কাগজটা এখনও ওর কাছে রেখে দিয়েছে, আমাকে দেয়নি। আমি আশিক ভাইয়ার কথা শুনে হেসে দিলাম আর বললাম, আমি কষ্ট পাইনি ভাইয়া, উনি তো আমাকে সেই প্রথম দেখা থেকেই বকে, অভ্যাস হয়ে গিয়েছে। আরে আমার বেচারি বোনটা, চিন্তা করো না, কিছুদিনের পর এমন সময় আসবে যখন অরণ্য তোমার কথা উঠবে আর বসবে। আমি কিছু বলার আগেই অরণ্য ভাইয়া রুমে ঢুকতে ঢুকতে বলল, খেতে বস, 2:30টায় আবার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সবাই খেতে বসে পড়লো। আমি চিনতে পড়ে গেলাম খাবো কিভাবে, হাত তো কাটা। আইডিয়া, চামচ দিয়ে বাম হাত দিয়ে খাবো। আমার চিন্তা করা শেষ না হতেই অরণ্য ভাইয়া 1 প্লেট বিরিয়ানি নিয়ে আমার সামনে সেই চেয়ারটায় বসলো। আচ্ছা, উনি কি আমার সামনে বসে খাবেন? কিন্তু কেন? হাত কাটা শাস্তিস্বরূপ আমাকে ক্ষুধার্ত রেখে আমার সামনে খেতে বসেছি কি? উনি চামচ দিয়ে 1 চামচ বিরিয়ানি তুলে আমার মুখের সামনে ধরলো। আমি কিছু বুঝতে না পেরে কৌতূহলী চোখে ওনার হাতে থাকা চামচের দিকে তাকিয়ে আছি। ধমক দিবে সেই ভয়ে কিছু জিজ্ঞেসও করতে পারছি না। চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে অরণ্য ভাইয়া বলল, হ্যাঁ করো। আমি এতক্ষণে বুঝলাম অরণ্য ভাইয়া আমাকে খাইয়ে দিতে এসেছে। আমি বললাম, ভাইয়া আমি বাম হাতে খেতে পারবো। চুপ, আমি কথা বলতে বলেছি, চুপচাপ খাবে, কোনো কথা বলবে না। ওনার বকা খেয়ে আমি কোনো কথা না বলে চুপ করে খেয়ে নিলাম। হাত কেটেছি দেখে এমনিই লাল চোখার চোখ লাল লাল হয়ে আছে। এখন বেশি কথা বললে তুলে বারান্দা দিয়ে সোজা নিচে ফেলতে পারে, কোনো ভরসা নেই। আর চোখে টেবিলে বসা আনিশা আপু, মিথি আপু, ঈশান ভাইয়া আর আশিক ভাইয়ার দিকে তাকিয়ে দেখি তারা আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি সাথে সাথে লজ্জায় চোখ ঘুরিয়ে ফেলি। দ্বিতীয় চামচ মুখে নিয়ে মাথা নিচু করে চোখ দুটো হালকা উঁচু করে ওনার দিকে তাকাই। আরও মানুষ আছে, তার দিকে ওনার কোনো খেয়াল নেই। উনি মাথা নিচু করে খুব মনোযোগ দিয়ে চামচ দিয়ে বিরিয়ানির মাংসর টুকরো কেটে কেটে আরও ছোট করছে। তারপর সেই চামচে খুব যত্ন সহকারে 1 টুকরো ছোট কাটা মাংসের পিসের সাথে বিরিয়ানি তুলে আমার মুখের সামনে ধরলো। ওনার খাওয়ানোর স্টাইল দেখে মনে হচ্ছে উনি 4-5 বছরের কোনো বাচ্চাকে খাওয়াচ্ছে। ওনার মেবি বাচ্চা খুব পছন্দ, তাই আমাকে বাচ্চাদের মতো পড়ায়, এখন আবার খাওয়াচ্ছেন। এতই যখন বাচ্চা পছন্দ, তাহলে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেলেই পারে। নেও। অরণ্য ভাইয়ার গম্ভীর কণ্ঠ শুনে চোখ তুলে সামনে তাকাতেই ওনার মুখের দিকে চোখ পড়ে। উনি আমার মুখের সামনে চামচ ধরে আমার দিকে তাকিয়ে আছে। কাপড়ের রং চলে গেলে যেমন ফ্যাকাশে হয়ে যায়, ওনার ফর্সা মুখটাও ঠিক তেমনই ফ্যাকাশে হয়ে আছে। আচ্ছা, ওনার মুখ এমন হয়ে আছে কেন? ওনার কি ক্ষুধা লেগেছে? আমি বললাম, ভাইয়া আপনি খাবেন না? তোমাকে খাইয়ে দিয়ে খাবো, তাই তাড়াতাড়ি খাও। আমি মাথা নেড়ে তাড়াতাড়ি খেতে লাগলাম। অর্ধেক প্যাকেট বিরিয়ানি খাওয়া হয়ে গেলে আমি বললাম, ভাইয়া আমার পেট ভরে গিয়েছে, আমি আর খেতে পারবো না। অরণ্য ভাইয়া আমার কথা শুনে আমাকে ধমক দিয়ে বলল, এজন্যই তো 7-আপের বোতলের ক্যাপটাও খুলতে পারো না। আমি আর কিছু না বলে অনেক কষ্টে পুরো 1 প্যাকেট বিরিয়ানি শেষ করলাম। আমার খাওয়া হয়ে গেলে অরণ্য ভাইয়া সেই প্লেটের চামচ দিয়েই খেয়ে নেয়। অরণ্য ভাইয়া খাওয়া শেষ করে আমাকে জিজ্ঞেস করলো, তোমার গাড়ির ড্রাইভার কি গাড়ি নিয়ে এদিকেই আছে নাকি বাসায় চলে গিয়েছে? না, উনি কাছেই আছে, আমাকে দিয়ে একেবারে বাড়ি যাই। ঠিক আছে, তাহলে তুমি এখন বাসায় চলে যাও। এই কাটা হাত নিয়ে আর ঘোরাঘুরি করতে হবে না, বাসায় গিয়ে রেস্টে থাকো। আমার জন্য নিয়ে আসছে। ভাইয়া অল্পই তো কেটেছে, আর এখন তো তেমন ব্যথাও করছে না, আর একটু থাকি। নীরাকে কল দিয়ে না করে দাও, আর চুপচাপ বাড়ি যাও। মিথি আপু আর আনিশা আপু আমাকে রাখতে চাইলেও অরণ্য ভাইয়া কারোর কোনো কথা না শুনে আমাকে বাসায় পাঠিয়ে দেয়।